Hello students. Welcome to Let's Improve. Welcome to Avengers Batch 2.0. Please let me know, am I audible and visible or not? Please let me know. Please let me know, am I audible and visible or not? Hello everyone. I hope you guys doing great. You all are doing great. Please let me know, am I audible and visible? Hi, yes sir. Yes sir. Aditi Shaha. First student আমাদের যে মেসেজ করেছে আজকে আগমনী, ওয়াও, কোয়েল দত্ত, বিদুষী, বর্ষা দেবনাথ। হ্যালো, অল ক্লিয়ার? আমায় দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? তোমরা আমায় একবার জানাও। ওয়েলকাম টু অ্যাভেঞ্জার্স ব্যাচ সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস অফ অ্যাভেঞ্জার্স ব্যাচ। ইয়েস স্যার বলবে না, অনেক সময় বুঝতে পারি না, তোমরা বলবে অল ক্লিয়ার স্যার। ক্লিয়ার হলে একবার বলো অল ক্লিয়ার কিনা, দেখতে শুনতে পাচ্ছ? অল ক্লিয়ার একবার আমাকে জানিয়ে দাও। অল ক্লিয়ার স্যার, ওকে, ভেরি গুড আগমনী, ভেরি গুড। থ্যাংক ইউ অল অফ ইউ। তো তোমরা সবাই আমাদের নেক্সট ব্যাচের, মোট কথা আমাদের নেক্সট ব্যাচ তো এখন কারেন্ট হয়ে গেছে, তো আমাদের কি সেটা অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 এর ছাত্রছাত্রী। ওকে, আচ্ছা, হাউ ইজ দ্য জোশ সবার? আমি একদম ফার্স্ট ডে একদম নতুন, একদম জোশে স্টার্ট করতে হবে। এই জোশে স্টার্ট করতে হবে যে আমরা যেন সারা বছর ধরে এই এনার্জিটা মেনটেন করতে পারি, এবং এনার্জিটা মেনটেন করে অবশেষে গিয়ে আমরা জেনপাস ইউজি 2026 ক্র্যাক করতে পারি। আমাদের মধ্যে কি সেই জোশটা আছে? ইয়েস স্যার নাকি নো স্যার? ইয়েস স্যার, জোশটা আছে। এই তো চাই। ওকে, তো চলো, উইদাউট ফার্স্ট ব্যাচ, ওকে ফাইন, ওকে, তো উইদাউট এনি ফার্দার ডিলে, গুড মর্নিং সকলকে, ভেরি গুড মর্নিং। তো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। তো শুরু করার আগে আমি বলে দিতে চাই, আজকে একটু ফার্স্ট ক্লাস, আজকে একটু ইন্ট্রোডাকশন বেশি হবে, পড়াশোনা একটু কম হবে। আজকে আমরা ক্লাসটাও 2 ঘন্টা বেশি রাখবো না, যেহেতু ফার্স্ট ক্লাস, তাই আমরা একটু আজকে একে অপরের সাথে পরিচিত হব। আর যে আমাদের কন্টেন্ট, আমরা কিভাবে পড়াশোনা করব, আমাদের পড়ানোর যে ধরন সেটা কিরকম হবে, সেটা আমরা বুঝবো, সেটা বুঝে আমরা দেখবো কি কি আছে। আর যদি তোমরা কিছু বুঝতে না পারো কখনো, সব সময় কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলা আছে, আমি অল কমেন্টস আমি দেখছি, আর দেখে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো। ওকে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদের টাইম দেবো বলার, সেই টাইমে তুমি বলবে, কোনো অসুবিধা হলে আমি সেটা তোমাকে এক্সপ্লেন করে দেবো। ওকে, তো চল ফার্স্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম সম্ভিক রায় প্রধান। তোমরা আমাকে সম্ভিক স্যার অনেকে বলে, বাট আমি প্রেফার করবো তোমরা আমাকে দাদা বলো, সম্ভিক দাদা। ওকে, তো আমি তোমাদের সম্ভিক স্যার বা সম্ভিক দাদা। কারেন্টলি আমি ব্যাচেলার্স করেছি ইন বটনি, অ্যান্ড কারেন্টলি আমি মাস্টার্স করছি ইন বায়োটেকনোলজি ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। তো আমি তোমাদের কিন্তু মেইনলি এই যে বায়োলজির, তোমাদের যে জেনপাস ইউজি বায়োলজি আছে, এখানে ক্লাস 11-12 আছে, সেই জায়গাটা মেইনলি বটনির পার্টটা, বটনি আর তার সাথে সাথে একটু আশেপাশের জিনিসগুলো নিয়ে আমি তোমাদের মেইনলি এই জায়গাগুলো পড়াবো। ওকে, আশা করি তোমরা অনেকে আমাকে দেখেছো, অনেকে আমাকে দেখোনি, তাই আমাকে ইন্ট্রোডাকশন দেওয়াটা জরুরি। চলো, তো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে আমরা কিন্তু স্টার্ট করছি আমরা আমাদের প্রথম চ্যাপ্টার, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। দাদা, আমরা তো অনেকে, আচ্ছা আমাকে একবার বলে দাও তো, এখানে ড্রপার কারা কারা, একবার হাত তুলতে পারবে? ড্রপার কারা কারা কে কে ড্রপার আছো? কে কে একটু কারেন্ট স্টুডেন্ট, যে দাদা আমি 12-এ পড়ছি, এরকম কেউ আছো? মানে যারা ড্রপার তারা হাত তুলে দাও, তাহলে আমি বুঝে যাবো কতজন ড্রপার আছে ক্লাসে আমাদের। আমি একটা ডেমোগ্রাফিক নিয়ে নিতে যাচ্ছি, কিরকম ক্লাসে কি আছে, তারপরে আমরা সেই বুঝে ক্লাসটা স্টার্ট করব। ওকে, আমরা একদম বেসিক থেকে পড়বো, একদম নাথিং মাচ, যে এমন কিছু না যেটা তোমরা বুঝতে পারো, একদম বেসিক, যে কিচ্ছু জানে না তাকে, সেই যেন পর্যন্ত বুঝতে পারে, তাকেও আমরা পড়ানোর মতন বোঝাবো। ওকে, তুমি যদি আগে কিচ্ছু না করে থাকো, তোমার কোনো অসুবিধা নেই, তুমি একদম রাইট জায়গায় এসছো, রাইট ব্যাচ পারচেস করেছো তোমার জেনপাস ইউজি 2026 এর জন্য। ওকে, অনেকেই ড্রপার রয়েছে, তাহলে আমাদের অনেকেই ড্রপার রয়েছে। তো চলো, যারা ড্রপার আছে, যারা নতুন আছে, সব মিলিয়ে আমরা এমন ভাবে একটা ক্লাস করি যাতে আমরা সব বুঝতে পারি। ওকে, তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে স্টার্ট করি। দেখো, চ্যাপ্টারের নাম কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। দাদা তুমি ইংলিশ এখানে লিখেছো, কারণ আমরা ইংলিশেই ক্লাসগুলো করাবো, বাংলায় বলবো, ইংলিশে করাবো। কেন দাদা? কারণ সেটা তোমাকে পরীক্ষায় হেল্প করবে।
এখন তোমার হয়তো শুরু একটা দুটা দিন বা একটা সপ্তাহ হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে যখন সময় যাবে তুমি এই জিনিসটাতে ধাতস্থ হয়ে যাবে এবং পরীক্ষার সময় তোমাকে এটা খুব ভালোভাবে হেল্প করবে। তোমরা যদি তোমাদের সিনিয়র্সদের থেকে শুনে নাও, সিনিয়র্সরা যাদের সাথে আমরা তোমাদেরকে মেন্টরশিপ সেশন প্রোভাইড করবো, তোমাদের যদি যাদের যাদের অসুবিধা হবে একবার তাদেরকে জিজ্ঞাসা করে নেবে, তারাই তোমাকে বলে দেবে যে কিভাবে এই জিনিসগুলো করতে হবে। কারণ তারাও এক সময় আমাকে বলেছিল দাদা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তাদেরকে সেম কথা বলছিলাম, একটু সময় দাও, এই জিনিসটাই তোমার, যেই জিনিসটা তোমার এখন উইকনেস মনে হচ্ছে সেটাই তোমার স্ট্রেংথ হয়ে যাবে এক সময়। তাই এই জিনিসটার সাথে জাস্ট চলতে থাকো, তুমি দেখবে কিছুদিনের মধ্যে তুমি সবকিছুর সাথে ধাতস্থ হয়ে গেছো। নোট করবে না, এখন নোট করার দরকার নেই, আমার ক্লাসে খালি তুমি বোঝো, বোঝো কি চলছে সেটা দেখো, পরে এগুলো নোট করবে। অথবা আর তোমাদের কাছে এই স্লাইডস গুলো অলরেডি থেকে যাবে তোমাদের যতদিন জেনপাস ইউজি 2026 হচ্ছে না, তো তার জন্য তোমাদের কাছে এই স্লাইড গুলো থাকবে, পরে তোমরা এগুলো রিকল করতে পারো। তবে আমি সবাইকে সাজেস্ট করবো একটা শর্ট নোট বানিয়ে নিও, এখন নোট করো না, ক্লাস চলাকালীন পরে একটা শর্ট নোট বানিয়ে নিও। আর এই যে স্লাইড গুলো এগুলো তোমাদের কাছে অলরেডি তোমাদের কাছে পৌঁছে যাবে ক্লাসের শেষে, এবং সেটা তোমার জেনপাস ইউজি পরীক্ষা অবধি থাকবে। তো চলো উইদাউট এনি আর গল্প না বাড়িয়ে 6 মিনিট আমরা গল্প করে নিয়েছি, এবার আমরা কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট করি আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টে। প্রথমে আমরা চ্যাপ্টারের নামটাকে বুঝবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। আমরা এখানে যৌন জননটা দেখবো কাদের মধ্যে, ফ্লাওয়ারিং মানে সপুষ্পক উদ্ভিদদের মধ্যে। চ্যাপ্টারটির বাংলা নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এখানে আমরা সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ বলতে দাদা কি বলছে, আমরা উদ্ভিদ তো বুঝি, এই উদ্ভিদদের মধ্যে যাদের কাছে ফুল রয়েছে তাদেরকে আমরা বলছি সপুষ্পক উদ্ভিদ অথবা ফ্লাওয়ারিং প্লান্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, তো চলো এবার আমি সবার একদম ক্লাসে ফোকাস, একটু কমেন্ট বক্স থেকে সরে সবাই একটু ক্লাসে ফোকাস করো। আমরা কিছুটা পড়বো, তারপরে আমি সবাইকে একটু টাইম দেবো কি করার দাদা, কোশ্চেন জিজ্ঞাসা করার, তখন আমি কোশ্চেন নেবো। তার আগে কিন্তু না আমি কমেন্ট বক্সে থাকবো না তোমাকে কমেন্ট বক্সে থাকতে হবে, পরে তুমি প্রত্যেকটা জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে অ্যান্সার করবো, ঠিক আছে? এম আই ক্লিয়ার কিনা সবাই একবার জানিয়ে দাও, সবাই একবার জানিয়ে দাও। তারপরে আমরা স্টার্ট করছি একদম আমাদের ফ্রেশ কন্টেন্ট থেকে। তোমরা আমাকে বলো এম আই ক্লিয়ার, সবাই বুঝতে পেরে গেছো কি করতে হবে? সময় দাও, তারপরে তোমাদের কাছে একটা টাইম দেবো, আমি একটা টাইম উইন্ডো দেবো যে ধরো 2 মিনিট 3 মিনিটের মধ্যে যে যার কোশ্চেন আছে সেগুলো জিজ্ঞাসা করো। এম আই ক্লিয়ার? ইয়েস 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 ইয়েস, ওকে ফাইন। চলো 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 চলো, তো আমরা স্টার্ট করছি আমাদের চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। ওকে ওকে, তো চলো তোমাকে ফার্স্ট অফ অল একটা লাইফ সাইকেল বুঝতে হবে। প্রথমে এই গোটা জিনিসটা বোঝার আগে একটা লাইফ সাইকেল তোমাকে বোঝানো উচিত আমার যেটা বলে মনে হয়। তো সেটা কি, আমাদের দুটো স্টেজ হয়, দুটো স্টেজ কি দাদা? এক হয়ে যাচ্ছে, আচ্ছা এটা একটু থিকনেসটা একটু চেঞ্জ করে দিই তাহলে এক হয়ে যাচ্ছে গ্যামেটোফাইট, আর এদিকে লিখছি আমি কি স্পোরোফাইট, SPOROPHYTE। এক হয়ে যাচ্ছে গ্যামেটোফাইট, একটা হচ্ছে স্পোরোফাইট। গ্যামেটোফাইট কি এন অ্যান্ড স্পোরোফাইট মানে কি 2N। ওকে, এই স্পোরোফাইট থেকে মিওসিস পদ্ধতির মাধ্যমে, মিওসিস কি দাদা? কোষ বিভাজনের একটা ধরন, MEIOSIS। কোথায় পড়বো দাদা? সেলের চ্যাপ্টারে পড়বো। ওকে, তো এই গ্যামেটোফাইটস যেটা কি, এখানে গ্যামেটস রয়েছে ধরো, যেটা গ্যামেট তৈরি করবে, এখান থেকে এদের ফার্টিলাইজেশন হয়, আমরা কি পাচ্ছি? স্পোরোফাইট। এদেরই ফার্টিলাইজেশন হয়ে আমরা কি পাচ্ছি? স্পোরোফাইট। এটা হচ্ছে একটা সাইকেল, এই সাইকেলের মধ্যে যে আমাদের সব প্লান্ট যায়, এটাই হচ্ছে একটা লাইফ সাইকেল। তো এই জায়গাটাকে নিয়েই আমাদের মেইনলি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কাজ করছে, কিভাবে রিপ্রোডিউস করছে একটা প্লান্ট, একটা প্লান্ট। কিন্তু এখানটায় প্লান্ট বলতে আমি কাদের কথা বলবো দাদা? ফ্লাওয়ারিং প্লান্ট মানে কি দাদা? সপুষ্পক উদ্ভিদ দাদা। উদ্ভিদ বলতে তুমি কি কি বোঝাচ্ছ? আমরা দেখো, তোমরা যারা জানো না এই মোমেন্টে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, কিন্তু যারা বুঝতে পারবে না কোনো ব্যাপার না, কারণ আমরা প্লান্ট কিংডম তো পড়বোই, তখন এগুলো আরো ভালো করে জানবো। প্লান্ট কিংডমের মধ্যে ভাগ কি কি? প্রথমে আসে অ্যালগি, তারপরে ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এই 5জন কি কি? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম।
এদেরকে প্রত্যেকেই রিপ্রোডাকশন করে আর প্রত্যেকেই রিপ্রোডাকশনের ব্যাপারেই তোমাকে পড়তে হবে। কিন্তু প্রথম চারটে যেগুলোর নাম বললাম কি কি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এইগুলো তুমি পড়বে কোথায়, প্লান্ট কিংডম চ্যাপ্টার। আর স্পেশালি ফ্লাওয়ারিং প্লান্ট যেগুলোকে আমরা কি বলছি, অ্যাঞ্জিওস্পার্ম, নামগুলো মাথায় রাখবে, অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এই অ্যাঞ্জিওস্পার্মদেরই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটাই আমরা পড়বো কোথায়, সেটাই আমরা পড়বো এই চ্যাপ্টারে। ওকে ফাইন। তো দাদা ফ্লাওয়ারিং প্লান্টস যেটা বলে দিলাম, ফ্লাওয়ারিং প্লান্টস কাদের বলছি দাদা, ফ্লাওয়ারিং প্লান্টস হয়ে যাচ্ছে কারা, ফ্লাওয়ারিং প্লান্টস হয়ে যাচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। মেইন প্লান্ট বডি স্পোরোফাইট, এটা তোমাদের জানার দরকার নেই আপাতত, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, পরে যখন আমি প্লান্ট কিংডম পড়াবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত এটা জেনে রাখো, ফ্লাওয়ারিং প্লান্টদের মধ্যে এখানে বলতে আমরা অ্যাঞ্জিওস্পার্মদের বুঝিয়েছি, আর তাদেরই সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এদেরই যৌন জনন কিংবা সেক্সুয়াল রিপ্রোডাকশন, REPRODUCTION রিপ্রোডাকশন নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। তো ঠিক আছে দাদা, এই চ্যাপ্টারটা বুঝতে পারছি দাদা। তাহলে ফ্লাওয়ার থেকে, একটা প্লান্টের ফ্লাওয়ার থেকে কিভাবে সে রিপ্রোডিউস করে একবার বীজে পরিণত হচ্ছে, সেই গল্পটাই আমরা কিন্তু এখানে জানবো। ইটস নাথিং বাট আ গল্প, একটা প্রপার গল্প তোমাকে আমি বলবো, তোমাকে সেটা শুনতে হবে, আর পরে সেটা একটু মেইন পয়েন্ট গুলো তোমাকে নোট করে নিতে হবে, আর এই নোটস গুলো তোমার জন্য কিন্তু জেনপাস পরীক্ষা অবধি থাকবে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের দাদা, হোয়াট ইজ ফ্লাওয়ার? ফ্লাওয়ারটা কি দাদা? আমরা এত ফুল দেখেছি, ফুল এঁকে হয়তো কাউকে দিয়েছি, হয়তো কারোর থেকে পেয়েছি, অথবা দাদা পাইনি, খালি দেখেছি। সেই যে ফুল, সেটা কি? হোয়াট ইজ ফ্লাওয়ার? হোয়াট ইজ আ ফ্লাওয়ার? ফ্লাওয়ার ইজ আ, এটা কি? ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার ইজ দি reproductive organ স্ল্যাশ দিয়ে পার্টও বলতে পারো, পার্ট অফ এ প্লান্ট, PLANT, প্লান্ট। একটা ফ্লাওয়ার হলো একটা গাছের জননাঙ্গ বা রিপ্রোডাক্টিভ পার্ট অথবা অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গান। am I clear here? আমি কি এতটা অবধি ক্লিয়ার সবার কাছে? কমেন্ট বক্সে আমার চোখ রয়েছে, বলো আমি এতটা অবধি ক্লিয়ার? আচ্ছা দাদা, এতটা অবধি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে দাদা আমরা এখানে একটা সাইকেল নিয়ে পড়বো, যেই জায়গাটা আমরা কি দেখবো, যে একটা প্লান্ট, একটা ধরো আমার কাছে গাছ আছে, সেই গাছটা কি করে ফুল তৈরি করলো, সেই ফুলের থেকে কি করে সে পরাগ মিলনের মাধ্যমে সেখান থেকে কিভাবে কি হলো, তারপর সেইখান থেকে আরেকটা নতুন ফল তৈরি হলো, সেখানটা বীজ, সেই বীজটা কি করে মাটির নিচে গিয়ে সে কিভাবে গাছ তৈরি করলো, সেই যে একটি গাছ থেকে পুরো ঘুরে এসে আবার একটা গাছ তৈরি হলো, এই যে সাইকেলটা, এটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো। তাই তার জন্য আমি প্রথমে একটা বুঝিয়ে দিলাম যে কাদের ব্যাপারে পড়ছি দাদা, সপুষ্পক উদ্ভিদদের ব্যাপারে বলছি। তুমি যত ফুল দেখেছো, যত ফুল গাছ দেখেছো, সেই যে ফুল গাছগুলো, তাদের ব্যাপারে তুমি এখানে পড়ছো, তারা কিসের মধ্যে পড়ছে, তারা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ছে, আর ফুল জিনিসটা কি সেটা তুমি আপাতত জেনে গেলে। এইটুকুন সবার ক্লিয়ার? অনেকে লিখে দিয়েছে ইয়েস স্যার ক্লিয়ার। ওকে ফাইন। তো এবার আসছি আমরা একেবারে এই ছবিটাতে। সবাই এই ছবিটার সাথে পরিচিত? সবাই এই ছবিটার সাথে পরিচিত কি নয়? অনেকে হয়তো এই ছবিটার সাথে পরিচিত নয়, তাদেরকে একটু পরিচিত করে দিই। চলো, আমাদের যে যখন ফুল দেখি, আমরা প্রত্যেকেই ফুল দেখেছি নিশ্চয়ই, অবশ্যই দেখেছি দাদা। এটা একটা বেসিক কোশ্চেন করছি, এত বাজে কোশ্চেন করো না দাদা। ঠিক আছে দাদা, চল, আমরা প্রত্যেকেই ফুল দেখেছি। ফুল যখন আমরা দেখেছি, তখন আমরা প্রথমে যখন আমরা ফুল দেখি, কি দেখি দাদা? একটা পাপড়ি দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম কালারের হয়, কখনো লাল হয়, কখনো গোলাপি হয়, কখনো হলুদ হয়, কিংবা কখনো সাদা হয়। দেখেছি দাদা, আমরা দেখেছি দাদা। তো সেই জিনিসটা আমরা দেখি, সেটাকে আমরা কি বলছি দাদা? পেটাল বা পাপড়ি। পেটাল, এখানে এলটা ঠিকঠাক বসেনি, এলটা ঠিকঠাক আমি লিখে দিই। এটা হয়ে যাচ্ছে কি দাদা? পেটাল বা পাপড়ি। আমরা পাপড়ি দেখেছি, সেই পেটাল। এখন আমরা যদি একটা ফ্লাওয়ারের পেটালটাই মেইনলি দেখতে পারি, কিন্তু একটা ফ্লাওয়ার ওই পেটালটা ছাড়াও আরো অনেক কটা পার্ট রয়েছে। সেটা কি? তুমি যে পাপড়িটা দেখছো, পাপড়িটার চারিদিকে দেখবে একটা সবুজ পাতার মতন একটা জায়গা থাকে, সেটা কি? কেউ বলতে পারবে আমাকে? সেটা কি আমাকে কেউ বলতে পারবে? সেটা কি? কেউ বলতে পারবে? এনিবডি?
ক্যান এনিবডি টেল মি? একটা পাতার মতন একটা অংশ থাকে, আমরা দেখেছি না সবাই? আমরা যদি ভালো করে, তোমরা জবা ফুল আশা করি সবার বাড়িতে আছে, আমাদের আমরা যারা বাঙালি মানুষ তাদের প্রত্যেকেরই বাড়িতে আর কিছু থাক না থাক জবা ফুল থাকবে। তো জবা ফুলটা তুমি কি করবে, জবা ফুলে একটা পাপড়ি হয় ধরো লাল কালারের, তারপর বাইরে দেখবে একটা সবুজ রঙের ইয়ে থাকে, সেটাকে আমরা বলছি কি সেপাল, সেটাকে বলছি আমরা সেপাল। পেটাল, পেটাল কোনটা দাদা? পাপড়িটাকে আমরা বলছি পেটাল, পাপড়িটাকে আমরা বলছি পেটাল, আর তার বাইরে যে সবুজ কালারের অংশটা সেটাকে আমরা বলছি সেপাল। সেপাল, সেপাল, এই দুটো জিনিস আমরা ভালো। তার ভেতরে কি থাকে এবার এটা দিচ্ছি। একটা ফ্লাওয়ারের মধ্যে কি থাকে, একটা ফ্লাওয়ারের মধ্যে একটা মেল পার্ট থাকে, একটা মেল পার্ট থাকে, হ্যাঁ বৃতি, বৃতি, আমরা বাংলা ওটাকে বৃতি বলি, ঠিক আছে চল। তো একটা হচ্ছে মেল পার্ট থাকে, একটা হচ্ছে ফিমেল পার্ট থাকে, একটা হচ্ছে পুরুষের মেল পার্ট থাকে, একটা হচ্ছে স্ত্রী পার্ট থাকে। তো মেল পার্ট যেটা, সেটাকে আমরা কি বলি অ্যান্ড্রোশিয়াম। কি বলি দাদা? সবাই আমার সাথে কমেন্ট বক্সে লিখো তো, আমি কমেন্ট বক্সের দিকে তাকিয়ে আছি। অ্যান্ড্রোশিয়াম। কি বললাম? অ্যান্ড্রোশিয়াম। কি দাদা বললে? কি বললে দাদা? আরেকবার বলবে? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। সেটা হয়ে যাচ্ছে দাদা ANDROSIUM, অ্যান্ড্রোশিয়াম, 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 অ্যান্ড্রোশিয়াম। ওকে, এটা হয়ে যাচ্ছে মেল পার্ট, অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম, এই জায়গাটায় লিখে দিচ্ছি আমরা মেল পার্ট, অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম। আর ফিমেল পার্টটাকে কি বলছি? ফিমেল পার্টটাকে কি বলছি কেউ বলতে পারবে আমাকে? ফিমেল পার্টটাকে কি বলছি? এই ধরো ফিমেল পার্টটাকে আমি এখানটায় নিয়ে এসেছি, এদিক দিয়ে ধরো নিয়ে এসি। ফিমেল পার্টটাকে কি বলছি কেউ বলতে পারবে? কমেন্ট বক্সে দেখি কে কে জানে ফিমেল পার্টটাকে আমরা ইংলিশে কি বলে থাকি। কে কি বলে থাকি? ইয়েস, কে প্রথমে বললো? কে প্রথমে বললো দেখি? টি দিয়ে একজনের নাম ছিল, কমেন্ট বক্স এত তাড়াতাড়ি যাচ্ছে আমি দেখতেই পাচ্ছি না। তো সেটাকে আমরা বলছি গাইনোসিয়াম, GY, গাইনোসিয়াম, গাইনোসিয়াম, গাইনোসিয়াম। ওকে দাদা, তাহলে তুমি ওখানে স্টেমেন এন্ড পিস্টিল কেন লিখেছো? দেখো, গোটা দলটাকে বলছি কি, গোটা দলটাকে বলছি অ্যান্ড্রোশিয়াম, তার মধ্যে একটা পার্ট হচ্ছে স্টেমেন। গোটা দলটাকে বলছি কি গাইনোসিয়াম, গোটা জিনিসটাকে, সেটার একটা অংশ হচ্ছে পিস্টিল। দাদা এটাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলো তাহলে কিরকম হবে? ধরো তোমরা একটা ক্লাস আছে, আমার কাছে একটা ক্লাস অফ স্টুডেন্টস, প্রত্যেকে এক একটা স্টুডেন্ট। আমি কি তোমাকে গোটা ক্লাসটাকে বলবো আমি একটা আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছি? না, আমি একটা গোটা ক্লাসকে পড়াচ্ছি, তার মধ্যে এক একটা একজন স্টুডেন্ট। তো আমাদের এই প্রত্যেক কটার একটা নাম রয়েছে, প্রত্যেক কটার একটা প্রপার নাম রয়েছে। ওকে, প্রপার নাম রয়েছে। তো এটাকে যেমন মানে এই মেল পার্ট গুলোকে সব কটাকে আমরা একসাথে কি বলি? অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম বা মেল পার্ট, মেল পার্ট। আর গাইনোসিয়াম যেটা, সেটা হয়ে যাচ্ছে কি ফিমেল পার্ট, ফিমেল পার্ট, ফিমেল পার্ট। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার অর নট? এম আই ক্লিয়ার অর নট? এবার ভালো করে দেখবে। তো আমরা যেটাকে বললাম পেটাল, আমি এখানটা প্রপার সবকটাকে ভালোভাবে লিখে দিচ্ছি, যেটাকে আমরা বলছি পেটাল। পেটাল মানে কি দাদা? পেটাল মানে পাপড়ি। পেটাল মানে কি? পাপড়ি, পাপড়ি, পাপড়ি। কি হয়ে যাচ্ছে দাদা? পাপড়ি। তো সেটা কি দাদা? সেটাকে আমরা বলছি করোলা, LA, করোলা। ওকে, ওকে, করোলাটাকে পেটালটাকে না আমরা সেকেন্ডে লিখছি, চলো সেকেন্ডে লিখছি, তাহলে বেটার সাউন্ড করবে, আমরা তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করতে পারবো। 2 ধরো, 1 তাহলে কি হয়ে যাচ্ছে দাদা? 1 হয়ে যাচ্ছে দাদা সেপাল, CEPAL, সেপাল। সেপাল কি হয়ে যাচ্ছে? ক্যালিক্স, CALYX, ক্যালিক্স। 3 হয়ে যাচ্ছে স্টেমেন। অনেক কটা স্টেমেনকে একসাথে কি বলছি? অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম। 4 হয়ে যাচ্ছে পিস্টিল, PISTIL /CARPELE, কার্পেলও বলতে পারি, পিস্টিল অথবা কার্পেল, যেটাকে আমরা বলছি কি, যেটার দলটাকে আমরা বলছি সরি গাইনোসিয়াম, গাইনোসিয়াম, গাইনোসিয়াম। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? তাহলে কি হয়ে যাচ্ছে দাদা? অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, এগুলোর মানেগুলো কি কি হয়ে যাচ্ছে দাদা? মানে অনেক আমাদের ক্যালিক্স, গোটা জিনিসটাকে আমরা বলি ক্যালিক্স। ক্যালিক্সের একটাকে আমরা কি বলছি? ক্যালিক্সের একটাকে আমরা কি বলছি? ক্যালিক্সের একটা আমরা কি বলছি? সেপাল। গোটা দলটা হচ্ছে ক্যালিক্স, তার মধ্যে এক একটাকে আমরা বলছি সেপাল। গোটা দলটাকে বলছি কি? করোলা, সেটার একটাকে বলছি পেটাল।
গোটা দলটাকে আমরা কি বলছি অ্যান্ড্রোসিয়াম, একটাকে বলছি স্টেমেন, এন্ড গোটা দলটাকে বলছি আমরা গাইনোসিয়াম, আর তার যে এক একটা পার্ট সেটাকে আমরা বলছি পিস্টিল। পিস্টিল পিস্টিল পিস্টিল। তো আমাদের যে ফ্লাওয়ার, একটা ফুল, এই চারটে মেইন অংশ দ্বারা গঠিত, চারটে মেইন অংশ দ্বারা গঠিত, গঠিত চারটে এই মেইন অংশ দ্বারা গঠিত। এবার তোমাকে বুঝতে হবে ফুল, আমি কি বলেছিলাম, ফুল কি, হোয়াট ইজ এ ফ্লাওয়ার, যখন আমি বললাম তখন কি বললাম আমি, না নোট করতে হবে না কোয়েল বর্মন, এখন নোট করতে হবে না। তুমি আমাকে এটা বলো, যখন আমি বললাম হোয়াট ইজ আ ফ্লাওয়ার, তখন আমি কি বললাম, কি বলেছি, হোয়াট ইজ আ ফ্লাওয়ার, বলো বলো বলো, কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে। ফ্লাওয়ার ইজ দি রিপ্রোডাক্টিভ অর্গান। আচ্ছা, এটা দাদা বুঝলাম। তাহলে এটা যখন আমরা বুঝলাম যে একটা জননাঙ্গ, আমাদের ফ্লাওয়ার হচ্ছে একটা গাছের জননাঙ্গ, রিপ্রোডাক্টিভ অর্গান বা রিপ্রোডাক্টিভ পার্ট যেটাই বলো না কেন, তো সেক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমাকে বলতে পারবে এটাতে কোন দুটো এসেনশিয়াল, আমাদের এই চারটের মধ্যে দুটো এসেনশিয়াল আর দুটো নন এসেনশিয়াল, কেউ বলতে পারবে সেটা কোনটা, কোনটা কোনটাকে আমরা এসেনশিয়াল বলতে পারি? আমি না এই দুটোর পাশে এদের সাইন গুলো দিয়ে দিই যাতে তুমি বুঝতে পারো কোনটা মেল কোনটা ফিমেল। তো মেল আর ফিমেল পার্ট যেটা আছে, এটা হয়ে যাচ্ছে কি দাদা, ই এন আই এ এল, এসেনশিয়াল, মানে এরা জরুরি, এদের থাকতেই হবে। একটা ফুলে যদি মেল অথবা ফিমেল পার্টটাই না থাকে তাহলে এরা কোনোভাবেই রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারবে না। তাই 3 and 4 অথবা অ্যান্ড্রোসিয়াম বা গাইনোসিয়াম, এটা হয়ে যাচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল, এগুলো একটা ফুলে থাকতেই হবে, আদারওয়াইজ সে কোনোভাবে রিপ্রোডাকশন পারফর্ম করতে পারবে না, আর তাহলে তার ফুল হওয়ার কোনো মানেই না, সেটাকে আমরা ফুল বলবো না। তাদের এই জিনিসটা থাকতে হবে এসেনশিয়াল, মানে এই দুটো জিনিস একসাথেও থাকতে পারে, আলাদা আলাদাও থাকতে পারে, মানে কয়েকটা যেমন হয় মেল ফ্লাওয়ার, কয়েকটা হয় ফিমেল ফ্লাওয়ার, আর কিছু হয় উভয় লিঙ্গ ফ্লাওয়ার। ওকে, কিছু হয় মেল ফ্লাওয়ার, কিছু হয় উভয় লিঙ্গ, কিছু হয় ফিমেল। তো এই তিনটের মধ্যে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাও থাকতে পারে, অথবা দুটোও থাকতে পারে, কিন্তু থাকতে হবে যে কোনো একটা, তো অ্যাটলিস্ট থাকতে হবে, অ্যাটলিস্ট। দুটোও থাকে অনেক সময়, বাট কোনো সময় যে কোনো একটা থাকলেও চলবে, কিন্তু থাকতে হবে, সেটা হচ্ছে মেইন। আর এগুলো হয়ে যাচ্ছে কি, এই দুটো হয়ে যাচ্ছে কি নন এসেনশিয়াল। নন, এস এন ই ডাবল এস ই এন টি আই এ এল, নন এসেনশিয়াল। এটা থাকতেও পারে নাও থাকতে পারে। দাদা সেপাল বা ক্যালিক্সের কাজ কি? ক্যালিক্সের কাজ হচ্ছে ফুল যখন কড়ি থাকছে তখন তাকে প্রোটেকশন প্রোভাইড করা। আমরা সবাই দেখেছি ফুল যখন একদম ছোট থাকে তাকে একটা সবুজ রঙের পাতার ন্যায় অংশ ওটাকে আবৃত করে থাকে, ওটাকে ঘিরে থাকে। তো সে কি করছে, ওকে কি করছে, ও আমাদের ফুলটাকে কি করছে, প্রোটেকশন প্রোভাইড করছে। আর তারপরে যখন ফুলটা বড় হয়ে যাচ্ছে, সেই পেটালটা একটা কালারফুল একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগছে, সেটা কি চায় যে আমরা দেখি ওটাকে অ্যাট্রাকটিভ? না, ও কি চায়, ও চায় বিভিন্ন যে পতঙ্গ আছে, কীট পতঙ্গ, তাদের অ্যাট্রাক্ট করার জন্য, তারা যাতে ওকে এই রিপ্রোডাকশনে হেল্প করতে পারে, তার জন্য ও এই পেটালটাকে বানায়। তো সেটা অনেক সময় নাও লাগতে পারে। এই দুটো কাজ আছে, এমন না যে এই দুটোর কাজ নেই, কিন্তু সবসময় যে লাগে না সেটা আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা যখন আমরা আরো পড়বো, পলিনেশন যাবো, আরো অনেক কিছু পড়বো, সেক্ষেত্রে আমরা বুঝবো কখন কিভাবে দরকার পড়ছে আর কখন কোথায় কি হচ্ছে, সেটা আমরা বুঝবো। তবে আপাতত আমি এটাই বলতে চাইছি যে কোনটা এসেনশিয়াল কোনটা নন এসেনশিয়াল, এটা বুঝলে একটা ফুল যেহেতু একটা রিপ্রোডাক্টিভ অর্গান, তার জন্য তার কাছে একটা মেল এবং ফিমেল পার্ট থাকতেই হবে। এবং সেপাল অ্যান্ড পেটাল বা যেটাকে আমরা ক্যালিক্স বা করোলা বলছি, সেটা কি, সেটা হয়ে যাচ্ছে নন এসেনশিয়াল। থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওকে, থাকতেও পারে আর নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এটা একটা পার্টিকুলার ডায়াগ্রাম এখানে আমি এরকম দেখিয়েছি, ধরো এই যে দেখতে পাচ্ছ এরকম, এটা একটা নামগুলো দিয়ে করেছি। এটার নিচে দেখো আবার লেখা আছে কি দাদা, থ্যালামাস। থ্যালামাসটা কি, এই যে আমি যে এতক্ষণ ধরে বললাম ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এটা কোথায় আছে, এরা একটা প্ল্যাটফর্মের উপর আছে, একটা প্ল্যাটফর্মের উপর আছে, সেই প্ল্যাটফর্মটাকে আমরা কি বলছি, থ্যালামাস। থ্যালামাস। আর এই থ্যালামাসটা কি ফুলের একটা প্লান্টের সাথে কি দিয়ে জড়িত, পেডিকল। পেডিকল, পেডিকল, থ্যালামাস যেই প্ল্যাটফর্মের উপর আমাদের বিভিন্ন ওয়ার্ল্ডস বা বিভিন্ন যে পার্ট অফ ফ্লাওয়ার সেগুলো আছে, সেটা হচ্ছে থ্যালামাসের উপর থাকে, সেই প্ল্যাটফর্মটা ধরো থ্যালামাস, এবং তার নিচে রয়েছে কি পেডিকল। পেডিকল, পেডিকল। ঠিক আছে, ঠিক আছে দাদা। এবারে আমরা মেইন যে পার্টটা যেটা বলছিলাম, এই ধরো একটা ফিমেল পার্ট, and this is our male part. এরকম হয়ে যাচ্ছে আমাদের মেল পার্ট। ওকে,
এরকম হয়ে যাচ্ছে আমাদের মেল পার্ট। আরেকটা এঁকে দিই, এরকম হয়ে যাচ্ছে আমাদের মেল পার্ট। এগুলোকে এক একটাকে বলছি, এটা একটা স্টেমেন, STAMEN, এটা একটা স্টেমেন, এটা একটা স্টেমেন, আর এই সব কটাকে একসাথে বলছি কি অল সব কটাকে বলছি কি অ্যান্ড্রোসিয়াম। আর এই মাঝখানে এটাকেই আমরা বলছি পিস্টিল। এটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে একটা থাকে, আবার অনেক সময় এটা দুটো, তিনটে, চারটে, সেগুলো আমরা পড়বো আস্তে ধীরে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা পার্টকে আগে বুঝতে হবে। আচ্ছা, ধরো আমরা রিপ্রোডাকশন পড়বো, প্রথমে আমরা কিভাবে পড়বো, কিভাবে গ্যামেট তৈরি হচ্ছে, এম আই রাইট অর রং? আমরা তো প্রথমে এটাই পড়বো না, কিভাবে গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেট তৈরি হওয়ার পর সেখান থেকে কি করে আমাদের ওখান থেকে গ্যামেট তৈরি হওয়ার পর কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে, একটা ইয়েতে পড়বো আমরা, একটা ইভেন্টে পড়বো যে এই প্রথমে এই কাজটা হচ্ছে, তবে এই কাজটা হচ্ছে, তবে এই কাজটা হচ্ছে, তবে এই কাজটা হচ্ছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দুটো পার্টের ব্যাপারে পড়বো, যে মেল পার্টে কি কি আছে, কিভাবে আছে, আর মেল যে ইয়েটা আমাদের গ্যামেট, সেটা কিভাবে তৈরি হচ্ছে, যেটাকে আমরা মাইক্রোস্পোরও বলে থাকছি। কেন মাইক্রোস্পোর বলে থাকছি সেটা আমরা একটু পরে জানবো। তবে আপাতত এটাই জাস্ট আমরা বুঝে রাখো যে মেল পার্টটাকে আমরা কি বলবো, মেল পার্টটাকে আমরা যেটা প্রথমে সেটা পড়বো। তবে মেল পার্ট দিয়ে কি করে মাইক্রোস্পোর বা আমাদের মেল গ্যামেট তৈরি হচ্ছে সেটা পড়বো। তবে ফিমেল পার্ট কি আছে সেটা পড়বো। ফিমেল গ্যামেট অথবা মেগাস্পোর কিভাবে তৈরি হচ্ছে সেটা জানবো। তো প্রথমে আমরা এই জিনিসগুলো জেনে নেবো, তারপরে আমরা জানবো কি করে ফার্টিলাইজেশন হচ্ছে, কিভাবে ফার্টিলাইজেশন মাধ্যম কি দাঁড়াচ্ছে সেইগুলো জানবো। সেখান থেকে ফার্টিলাইজেশনের পরে কি কি হচ্ছে সেই জিনিসগুলো জানবো। তো একটা স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলো জানবো। তাই এবার থেকে কিন্তু তোমাদের মেইন গল্প শুরু হয়ে যাচ্ছে। এটা একটা ওভারঅল ইন্ট্রোডাকশন, যে চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন হলো কি কি আছে, কিভাবে কি পড়বো, আর বেসিক একটা আইডিয়া। এবার আমরা কি কোথায় চলে যাব, এবার আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের মেইন চ্যাপ্টারে। তো মেইন চ্যাপ্টার কোথা থেকে শুরু হচ্ছে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফ্লাওয়ার। মেল রিপ্রোডাক্টিভ অর্গান কি বললাম দাদা, এটা হচ্ছে বলছি স্টেমেন। এটা হচ্ছে ওভারঅল একটা স্টেমেন, দিস ইজ আ ওভারঅল স্টেমেন। দাদা তুমি এভাবে দুটো কালার দিয়ে কেন এঁকেছো, স্টেমেনটা কি দুটো কালার হয়? না, আমি এখানটা এঁকেছি জাস্ট তোমার ভালো করে বোঝার জন্য। একটা স্টেমেন দুটো অংশ দ্বারা তৈরি হয়, সেটা কি কি? ফার্স্ট, যে একটা নিচের রড লাইক স্ট্রাকচার আছে সেটাকে আমরা বলছি কি ফিলামেন্ট। আচ্ছা, সবার বুঝতে সুবিধা হচ্ছে? কারোর হাতের লেখা বুঝতে কি অসুবিধা হচ্ছে? সবাই আমাকে একবার বলো, কারোর কি হাতের লেখা বুঝতে অসুবিধা হচ্ছে? আশা করি না, যদি হয়ে থাকে অবশ্যই জানাবে। নো, ওকে, ফাইন, ঠিক আছে। তো ফিলামেন্ট কি, নিচেরই অংশটা, যেই লম্বা অংশটা, যেটা কিনা স্টেরাইল, এবং তারপরে উপরে থাকছে কি অ্যান্থার। এই দুটো জিনিস নিয়েই আমাদের স্টেমেন তৈরি। ঠিক আছে, না স্যার বুঝে গেছি, কমেন্টের বন্যা চলে এসছে, বাপরে বাপ। ঠিক আছে, চলো, ওকে। তো আমাদের কাছে এই দুটো অংশ, একটা হচ্ছে অ্যান্থার, উপরের অংশটাকে, যেটা বাইলোব বা দুটো লোব নিয়ে তৈরি, দেখো এখানে লেখা আছে, সেটা আমরা পরে বলছি। তবে এই অ্যান্থার এবং ফিলামেন্ট, এই দুটো নিয়ে আমার স্টেমেন তৈরি। তাহলে তোমরা কোশ্চেন খাতায় কিভাবে লিখবে, অ্যান্থার প্লাস ফিলামেন্ট ইকুয়ালস টু স্টেমেন, এভাবে লিখবে। ওকে, তাহলে এই অ্যান্থার হয়ে যাচ্ছে কি, অ্যান্থার ইজ বাইলবিউলার। দাদা বাইলবিউলার মানে কি দাদা, অ্যান্থার ইজ বাইলবিউলার। এই যে এখানটায় প্রপার দেখো লেখা আছে, অ্যান্থার ইজ বাইলবিউলার। তো বাইলবিউলার মানে কি, এই যে অ্যান্থারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে দুটো লোব আছে। ওকে, দুটো লোব আছে। তো সেই দুটো লোব মানে কি, দুটো সিলিন্ড্রিক্যাল শেপ, এরকম অংশ, সেটা নিয়ে আমাদের অ্যান্থারটা তৈরি। ওকে, তার জন্য বলছে অ্যান্থার কি হয়ে যাচ্ছে, একটা বাইলবিউলার স্ট্রাকচার। ওকে, তো চলো এটাকে যদি আমরা এখানে ভালোভাবে দেখি, এটাকে আমরা আগে এরকম করে দেখি। চলো, জাস্ট আমরা এখন উপরের অংশটা আঁকছি। এই ধরো একটা লোব, এই হচ্ছে আরেকটা লোব, এই দুটো নিয়ে আমার অ্যান্থার তৈরি, এবং এর এই নিচ থেকে কি বেরিয়ে যাচ্ছে, একটা ফিলামেন্ট বেরিয়ে যাচ্ছে। ফিলামেন্ট নিয়ে আমাদের পড়াশোনা করার কোনো দরকার নেই, কারণ সেটা কোনো রকম ভাবে আমাদের ইয়েতে ভাগ নিচ্ছে না, রিপ্রোডাকশনে ভাগ নিচ্ছে না, ফ্লাওয়ারে, তাই সেটা নিয়ে আমরা পড়বো না। কিন্তু অ্যান্থার নিয়ে আমরা পড়াশোনাটা করবো। তো দিস ইজ আমরা এখানটায় এটা এই গ্রিন কালার দিয়ে করে দিচ্ছি।
এটা ধরে নাও লোব 1, এটা হয়ে যাচ্ছে লোব 2, এটা হয়ে যাচ্ছে লোব 2, লোব 2। এটাকে অনেকটা এরকম ভাবে ভাবতে পারো, তুমি দুটো বোতল নেবে, দুটো বোতলকে এরকম ভাবে পাশাপাশি ধরো, দুটো বোতলকে এরকম পাশাপাশি ধরো। আমার কাছে এখানে একটাই বোতল আছে, যদি আরেকটা বোতল থাকতো ভালো করে দেখাতে পারতাম। তবে তুমি একটা ইমাজিন করে নাও, দুটো বোতলকে তুমি পাশাপাশি ধরে দাও, যেরকম লাগবে দুটো স্ট্রাকচার লম্বা একদম সিলিন্ড্রিক্যাল শেপে, সেরকম একটা স্ট্রাকচার। ধরো এই যে অংশটা যেটাকে আমরা বলছি অ্যান্থার, এই অ্যান্থারটিকে তুমি যদি এই মাঝ বরাবর কেটে দাও, এই মাঝ বরাবর কেটে দাও, এই একটা ব্লেড দিয়ে তুমি ওকে যদি মাঝ বরাবর কেটে দাও, এই মাঝ বরাবর তুমি যদি কেটে দাও, তুমি কিরকম স্ট্রাকচার দেখতে পারবে? তুমি দেখতে পারবে অনেকটা এরকম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার। যাদের যাদের এখনো কোশ্চেন লাগছে বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ওয়েট করে, আমি আবার বলবো জিনিসটা। এই দেখো, যদি মাঝ বরাবর কেটে দাও, তুমি অনেকটা এরকম জিনিস দেখতে পাবে। ওকে, এরকম একটা জিনিস দেখতে পাবে। এরকম একটা দেখতে পাবে, এরকম একটা জিনিস দেখতে পাবেন, এরকম। এটা দাদা কি? এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে চারটে থিকা দিয়ে তৈরি, চারটে থিকা দিয়ে তৈরি ইচ লোব। এটা একটা লোব, ধরে নাও এখানটা, এই জায়গাটাতে অনেকে বুঝতে অসুবিধা হয়, এই জায়গাটারই আমরা বুঝতে অনেকে ভুল করি, বা অনেক স্যার ম্যামদেরও আমি দেখেছি এরকম, যারা এই জায়গাটা বোঝাতে পারে না। তাই এই ছবিটা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো এই জায়গাটা, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখো। কারোর কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই সবাইকে এই জায়গাটা ক্লিয়ার করে দেব, এই জায়গাটা ক্লিয়ার করে দাও। এটা হচ্ছে লোব 1 ছিল, এটা আমার লোব 2 ছিল। এই ধরো এই জায়গাটা আমি একটা ইমাজিনারি হোয়াইট লাইন দিয়ে বানিয়ে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে লোব 2 গোটাটা, এই গোটাটা হয়ে যাচ্ছে লোব 1, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 2। এই গোটা অংশটা নিয়ে এই দিকের যে গোটা অংশটা, এটাকে আমরা বলছি কি লোব 1, এই অংশটা হয়ে যাচ্ছে লোব 2। এইটুকুন আমরা বুঝতে পেরেছি, এটুকুন আমরা বুঝতে পেরেছি কি, এটুকুন আমরা বুঝতে পেরেছি যে একটা লোবের মধ্যে এরকম দুটো পার্ট আছে, একটা বড় একটা ছোট। বুঝতে পেরেছি? এটুকুনটা বুঝতে পেরেছি কিনা? একটা লোব, সেই লোবের মধ্যে দুটো অংশ আছে, একটা বড় একটা ছোট। আচ্ছা, চলো এটাকে আমরা আরেকটু বুঝি এবার। আমরা আগে এটাকে কেটে দিই, এই জায়গাটাকে এরকম ধরো আছে। ওকে, তো এই জায়গাটাতে আমাদের ইচ লোব, এক একটা লোবে ওয়ান লোব, ওয়ান লোব হ্যাজ টু থিকা, THECA, দুটো থিকা রয়েছে, একটা লোবে দুটো থিকা রয়েছে। তার মানে কি দাদা? এটা একটা থিকা, এটা একটা থিকা, এই লোবে, এই লোব 1-এ আমার দুটো থিকা হয়ে গেল। এখানটাতে আবার এই একটা থিকা, এই একটা থিকা, তাই আমরা এটাকে বলি কি ডাই থিকাস, THECUS, ডাইথিকাস। তার মানে কি এক একটা লোবে যেহেতু দুটো থিকা আছে, তাই আমরা সেটাকে কি বলছি? ডাইথিকাস। একটা অ্যান্সার হচ্ছে বাইলবিউলার, মানে দুটো লোব আছে, অ্যান্ড ডাইথিকাস, এক একটা লোবে দুটো করে থিকা রয়েছে। ওয়ান লোব হ্যাজ টু থিকা, এটা মাথায় রাখবে, এটা লিখে নেবে, এটা খাতায় লিখে নেবে, এটা খাতায় লিখে নেবে। ছবিগুলো চাইলে তুমি খাতায় রাখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে যে আমাদের অ্যান্থারের মধ্যে দুটো অংশ রয়েছে। ধরে নাও এটা তুমি এরকম, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, প্রথমে তুমি দুটো বড় বড় বোতল ধরো, বড় বড় দুটো বোতল এরকম করে তুমি ধরেছো, এরকম করে তুমি ধরে ওই দুটো বোতলকে মাঝ বরাবর কেটে দাও। মাঝ বরাবর যদি কেটে দাও, তাহলে তুমি দেখছো এক একটা বোতল থেকে একটা, তার মধ্যে থেকে একটা বড় বোতল একটা ছোট বোতল বেরিয়ে আসছে। তার মানে কি এক একটা গোল যে জায়গাটা ছিল, তার মধ্যে থেকে একটা বড় পার্ট একটা ছোট পার্ট, এরকম একটা প্রায় একটা সেমি হার্ট শেপের তুমি দেখতে পাচ্ছ। এটা পুরোপুরি হার্ট তো বলবো না, কারণ নিচের দুটো চলে এসছে, তাই তুমি ভালো করে বোঝো। একটা বড় একটা লোবে একটা বড় একটা ছোট, এই দুটো থিকা নিয়ে তৈরি, এই দুটো থিকা নিয়ে তৈরি। এম আই ক্লিয়ার? এটুকু নিয়ে কারো কোনো অসুবিধা? এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এটা কিন্তু অনেকের বোঝার বাইরে চলে যায়। তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, ছবিটা দেখে একবার ভালো করে বলো। দিস ইজ থিকা নাম্বার 1, দিস ইজ থিকা নাম্বার 2।
এইটাকে তুমি যখন মাঝখানে কাটলে তখন তুমি এরকম দেখতে পাবে, বাইরে থেকে কিন্তু তুমি এরকম দেখতে পারবে না। ক্লিয়ার? কারো কোনো ইয়ে? ওকে ওকে, বাটারফ্লাই এর মতন লাগছে, হ্যাঁ অনেকটা বাটারফ্লাই এর মতন, ইয়েস। একবার বলুন। ও অবশ্যই বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। ধরো লোভ আছে, দুটো লোভ আছে, এটা বুঝতে পেরেছো তো? পৌলমী, পৌলমী, তুমি এটা বুঝতে পেরেছো তো? একটা অ্যান্সার দুটো লোভ নিয়ে তৈরি। সেই লোভটাকে তুমি যদি মাঝ বরাবর কেটে দাও, সেই লোভটাকেই তুমি যদি মাঝ বরাবর কেটে দাও, তাহলে তুমি দেখতে পাবে এক একটা লোভ থেকে দুটো অংশ বেরোচ্ছে, একটা বড় পার্টটা, একটা ছোট পার্টটা, একটা ছোট পার্ট। এটা যেগুলোকে আমরা বলছি কি থিকা, এই এক একটাকে আমরা বলছি থিকা, এইগুলোকে আমরা বলছি কি থিকা, THECA, থিকা। এটা একটা থিকা, থিকা, বুঝলে? যে একটা গোটা গোল জায়গা, সের মধ্যে থেকে দুটো পার্ট, একটা বড় একটা ছোট। বোঝাতে পারলাম কি? এক একটা লোবের মধ্যে দুটো করে থিকা রয়েছে, একটা বড় একটা ছোট পার্ট। তুমি এটাকে কেটে দিচ্ছ, যখন এটা কেটে দেখছো, এটা কেটে দেওয়ার পরের ছবি, এটা কিন্তু এমন ভেবো না এটা একটা আলাদা ছবি, এটা একটা আলাদা ছবি। এটাকে তুমি যখন কেটে দিলে, এটা উপরে উঠে গেল, নিচের অংশ তুমি দেখো এরকম একটা দেখতে পাবে। ওকে, এরকম একটা জিনিস তুমি দেখতে পাবে। ওকে, চল এবার কি বলছে দেখি। সেমেন, ইট হ্যাজ, সেমেন ইজ দি মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ার। একটা ফ্লাওয়ারের মেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা রয়েছে সেটা কি স্টেমেন। ইট কনসিস্ট অফ টু পার্ট, একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে অ্যান্থার, একটা হচ্ছে ফিলামেন্ট আর একটা হচ্ছে অ্যান্থার, এই দুটো পার্ট নিয়ে এ তৈরি। ফিলামেন্ট ইজ দি লং, ফিলামেন্ট হয়ে যাচ্ছে কোনটা? লং, লম্বা, স্টেরাইল পার্ট অফ দ্য স্টেমেন which is attached to the proximal end of the thalamus, যেটা কিনা থ্যালামাসের সাথে জুড়ে রয়েছে, থ্যালামাসের সাথে জুড়ে থাকতে পারে, পেটালের সাথে যুক্ত থাকতে পারে, টেপালের সাথে যুক্ত থাকতে পারে। এটা কি দাদা? এটা নিয়ে আমরা পরে আসবো, এটা নিয়ে আমরা একটু পরে আসছি, এটা নিয়ে একটু পরে আসছি। ওকে, এই জায়গাটা ইয়ে আছে, এই জায়গাটা অব্দি আছে। চলো, এটা কি বলছে? ইংলিশে লেখা আছে, ইংলিশেই লেখা থাকবে, আমি বাংলাটা বলবো, শুরুর থেকে বলছি। সেমেন হয়ে যাচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান পার্ট। It consists of filament and anther, এটা অ্যান্থার এবং ফিলামেন্ট দিয়ে তৈরি। ফিলামেন্ট হয়ে যাচ্ছে লং, স্টেরাইল মানে কি? যেই পার্টটা কিনা রিপ্রোডাকশনে ভাগ নিতে পারছে না। একটা হয়ে যায় ফার্টাইল, একটা হয়ে যাচ্ছে স্টেরাইল। ফার্টাইল মানে কি? যে কিনা রিপ্রোডাকশনে ভাগ নিতে পারছে, এবং স্টেরাইল মানে কি? যে কিনা ভাগ নিতে পারছে না। ওকে, অফ দ্য স্টেমেন which is attached proximally, যেটা নিচের দিকে, proximally কি মানে নিচের দিক থেকে হয় থ্যালামাসের সাথে যুক্ত থাকতে পারে, অনেক সময় পেটালের সাথে যুক্ত থাকতে পারে, অনেক সময় টেপালের সাথে যুক্ত থাকতে পারে। টেপালটা কি দাদা? টেপালটা তো তুমি বললে না। থ্যালামাস বলেছে একটা প্ল্যাটফর্ম যেটার উপর থাকে, ইউজুয়ালি থ্যালামাসের উপরেই বেশি থাকে। পেটাল কি? পেটাল কি দাদা বলেছে? পেটাল মানে কি পাপড়ি, অনেক সময় এই যে ফিলামেন্ট ওটা পাপড়ির সাথে ডাইরেক্ট যুক্ত থাকতে পারে। এটাও বুঝে গেলাম দাদা, টেপালটা বুঝলাম না। টেপালটা কি? when the calyx and corolla join it is called perianth, the unit of the perianth is called টেপাল। তার মানে কি? যখন আমাদের ক্যালিক্স আর করোলা দুটো আলাদা আলাদা থাকে না, একসাথেই থাকে, তখন যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি পেরিয়ান্থ। আর পেরিয়ান্থের এক একটা পার্টকে বলা হয় কি? টেপাল। তার মানে কি? পেরিয়ান্থে হয়ে যাচ্ছে একটা ক্লাস, তার মধ্যে প্রত্যেক যে এক একটা স্টুডেন্ট, সেটাকে আমরা কি বলবো? টেপাল। তার মানে বুঝলাম, এই পার্টটা বুঝেছি। ইজ নাথিং, দেয়ার ইজ নাথিং, জাস্ট বেসিক থিং, একদম বেসিক। এবার আমরা আসছি যে এই যে স্ট্রাকচারটা যেটা আমরা দেখলাম, এই স্ট্রাকচারটাকে আমরা একটু ভালোভাবে দেখবো, এই স্ট্রাকচারটা দেখতে হবে। তাই আমরা এই স্ট্রাকচারটাকেই ইন ডিটেইলে এখানটায় দেখবো। বিভিন্ন লেয়ার আছে, বিভিন্ন জিনিস আছে, দেখে হয়তো ভাবতে পারো যে দাদা এত কিছু আছে, কিভাবে করব? জাস্ট তুমি একটু নিজেকে সময় দাও, সব পারবে, এগুলো একেবারে ইজি। আমি এক একটা করে বলতে থাকবো, তুমি খালি এগুলো বুঝবে, এবার আমি আবার ফুল কনসেন্ট্রেশন চাইছি, তোমাদের প্রত্যেকের থেকে এই জিনিসটা বোঝার জন্য পার্টিকুলারলি। ওকে দাদা, ঠিক আছে। তো এবার আমরা আসছি এই মেইন পার্টে। দাদা আমাদের এখানে লোব 1 কোথায়, লোব 2 কোথায়, যদি তুমি বলো। দাদা এই যে অংশটা আছে, হেয়ার টু হেয়ার, দিস ইজ লোব 1 অ্যান্ড দিস ইজ, এইখান থেকে আবার এতটা, এটাকে আমি বলছি কি? লোব 2। বুঝতে পেরেছি? এই জায়গায় হচ্ছে আমাদের মেইন বর্ডারটা, এটা যাচ্ছে দুটো লোব, এটা একটা লোব, দিস ইজ আ লোব,
এটা একটা লোব হয়ে গেল, এটা আর একটা লোব, এই দুটো। ওকে দাদা, এখন এগুলো গম করে করো না, এখন এই ছবিটাকে আর নষ্ট করো না দাদা, আমাদেরকে ভালো করে বলো তো এখানটায় কি চলছে দাদা। তো ফার্স্ট যেটা এখানটায় চলছে, আমাদের যে এই অংশটা যেটা তুমি দেখতে পেলে, এই যে এই জিনিসটা, এটা কি 4টে লেয়ার দিয়ে তৈরি। কটা লেয়ার আমি আবারও বলছি, সবার কনসেন্ট্রেশন এখন একদম ক্লাসে, কমেন্ট বক্সে এখন ছড়িয়ে দাও। তোমাকে টাইম দেবো এটা আবার বলার জন্য, তখন তোমার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি জিজ্ঞাসা করবে। এটা কি এই জায়গাটায় আমাদের যেই স্ট্রাকচারটা রয়েছে, যখন আমরা অ্যান্সারকে কেটে দিচ্ছি, যখন আমরা অ্যান্সারকে কেটে উপর দিয়ে দেখছি, ধরো এই অ্যান্সারগুলো ছিল, ধরে নিলাম, ধরো এরকম ভাবে অ্যান্সার গুলো ছিল। আই নিড এ পেন, ওয়েট আ সেকেন্ড, আমি একটা পেন নিয়ে আসছি। পেন নিয়ে তোমাদেরকে যদি আমি এটা দেখাই, তাহলে তুমি খুব ভালোভাবে দেখতে পাবে। চলো ধরে নিলাম, এই ধরো একটা পেন, এই দুটো পেন এরকম আছে, এই দুটো পেন এরকম আছে, এই দুটো পেন এরকম আছে। এই দুটো পেন হচ্ছে দুটো তোমার লোভ, লোভ কি দাদা, এই দুটো হয়ে যাচ্ছে তোমার লোভ। আমি কি করলাম, এদেরকে এই মাঝ বরাবর কেটে দিয়েছি, মাঝ বরাবর কেটে দিয়েছি, মাঝ বরাবর কেটে দিয়েছি দুটোকে। এখন আমি এটাকে কাটতে পারছি না, তবে মাঝ বরাবর কেটে দিয়েছি। ধরে নিলাম এই মাঝ বরাবর কেটে দাদা কোন দিক দিয়ে দেখবো, যখন তুমি ওপর থেকে দেখো, তখন আমি জিনিসটাকে এভাবে যদি করে দিই, তাহলে যেই জিনিসটা দেখতে পাবে সেই জিনিসটা তোমাকে এখানে দেখানো হচ্ছে, সেই জিনিসটাই তোমাকে এখানে দেখানো হচ্ছে। বোঝাতে পারলাম কোন জায়গাটা দেখানোর কথা দেখানো হচ্ছে তোমাকে? বোঝাতে পারলাম কি কোন জায়গাটা দেখছি আমরা? আমরা বুঝতে পারলাম যে একটা অ্যান্সার ছিল দুটো, ওটাকে মাঝ বরাবর কেটে আমরা উপর দিক থেকে দেখছি ওকে কিরকম লাগছে। দেখতে পাচ্ছি একটা বাটারফ্লাই শেপের মতন। এই যে বাটারফ্লাই শেপটা আছে, দারুণ ড্রয়িং, ভেরি থ্যাংক ইউ, এই যে বাটারফ্লাই শেপটা আছে, এই বাটারফ্লাই শেপটার 4টে লেয়ার দিয়ে তৈরি। কটা লেয়ার? কমেন্ট বক্সে, সবার কমেন্ট বক্সে আমি এবার অ্যান্সার চাই। কটা লেয়ার দিয়ে তৈরি? বলো 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 বলো, কটা লেয়ার? 1, 2, 3, 4. There are 4 layers. Each anther has 2 lobes. Each of the lobes has 2 thecas, and these thecas are surrounded by 4 layers. 4টে লেয়ার দ্বারা তৈরি। সব থেকে বাইরের লেয়ার, বাইরের থেকে বলবো, 4টে, ভেরি গুড। সব থেকে বাইরের থেকে আমরা যদি বলি, সব থেকে বাইরে কে রয়েছে? তোমরা কি দেখে বুঝতে পারছো সবার বাইরে কে রয়েছে? সবার বাইরে রয়েছে এপিডার্মিস। সবাই আমার সাথে বলো কে রয়েছে? সবাই আমার সাথে বলো, সবার বাইরে কে রয়েছে? এপিডার্মিস। মানে এটা বাইরের দিক থেকে 1 নম্বর লেয়ার, এটা বাইরের দিক থেকে এটা 1 নম্বর লেয়ার, এটা বাইরের দিক থেকে 1 নম্বর লেয়ার, বাইরের দিক থেকে ওটা 1 নম্বর লেয়ার। বাইরের দিক থেকে 1 নম্বর লেয়ার। ওকে দাদা, তারপরে কে আসছে? তারপর আসে এন্ডোথেসিয়াম। এটা অনেকে কি করে দেয়, যখন অনেকে দেখে এন্ডোথেসিয়াম বাইরেরটাকে এপিথেসিয়াম করে দেয়, বা এন্ডোথেসিয়ামকে কি বানিয়ে দেয়, এন্ডোডার্মিস, এভাবে বানিয়ে দেয়। দুটো কিন্তু আলাদা, মাথায় রাখবে দুটো কিন্তু, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে এন্ডোথেসিয়াম। দুটোকে গোলাবে না, দুটোর কিন্তু শেষের দিকটা আলাদা। একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে এন্ডোথেসিয়াম। এটা বাইরের সেকেন্ড লেয়ার, বাইরের দিক থেকে এটা সেকেন্ড লেয়ার। তাহলে কি আছে, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম। তারপরে কে আসছে? এন্ডোথেসিয়ামের পরে কে আসছে? যেটাকে আমি হোয়াইট দিয়ে দেখিয়েছি, বাইরেরটা ভায়োলেট কালার দিয়ে দেখিয়েছিলাম, তারপর একটা স্কিন কালার দিয়ে দেখিয়েছি, আর তারপর একটা মিডল লেয়ারটাকে আমি কি দিয়ে দেখেছি বলেই দিলাম, মিডল লেয়ার। তো 3 নাম্বার লেয়ারটা কি হয়ে যাচ্ছে, হোয়াইট দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মিডল লেয়ার, মানে মধ্যবর্তী লেয়ার, বা মধ্যবর্তী কি বলবো, পৃষ্ঠ লেয়ার। মিডল লেটার না বাবু, ওটা লেয়ার, ওটা লেটার নয়, দেখো স্পষ্ট লেয়ার কথা আছে, ওয়াই আছে ওখানটায়, লেয়ার, মিডল লেয়ার। এবং সব থেকে ভেতরে কে আছে? তাহলে কে আছে? আমরা বললাম 4টে লেয়ার, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার, এবং সবার ভেতরে রয়েছে ট্যাপেটাম। এই 4 নম্বর যেটা রয়েছে, এই দেখো 4 নম্বর, এটার নাম কি? ট্যাপেটাম। TAPETUM। এই কি করছে? এই নারিশমেন্ট দিচ্ছে কাদেরকে? তাদের এখন বলছেন, একটু পরে বলছি। ওকে, আর এই যে এই সবকিছু দেখতে পাচ্ছ, এই যে এতগুলো লেয়ার, এদের মাঝখানে কে রয়েছে?
এদের মাঝখানে রয়েছে কি দাদা, কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। দুটো লোবকে এই জায়গাটাতেই জুড়ছে, এই দুটো লোব এই জায়গাটাতেই জুড়ছে, তাই এটাকে আমরা বলছি কানেকটিভ টিস্যু। কি বলছি, কানেকটিভ টিস্যু। তো এই হচ্ছে চারটে লেয়ার আর মাঝখানের কানেকটিভ টিস্যু। তাহলে কি হচ্ছে, বাইরের থেকে সবাই আমার সাথে বলো, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, সবাই না দেখে চলো, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম। এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম, এভাবে মনে রাখবে। এই জিনিসগুলো দিয়ে তৈরি, এই জিনিসগুলো দিয়ে তৈরি। এবং এর যে ট্যাপেটাম গুলো যেগুলো দেখতে পাচ্ছ সব থেকে ভেতরের লেয়ার, এইগুলোর ভেতরেই আমাদের পোলেন তৈরি হয়। পোলেন অথবা মেল গ্যামেট অথবা মাইক্রোস্পোর, তুমি যেটাই বলতে পছন্দ করো। তো এই যে পোলেন বা মাইক্রোস্পোর কিংবা মেল গ্যামেট, যেটাই তোমার পছন্দ হয়, এটা কিন্তু এই ট্যাপেটামের ভেতরেই তৈরি হয়। আর দেখো তাই ট্যাপেটামের ব্র্যাকেটে আমি কি লিখেছি, নারিশমেন্ট, মানে কি নিউট্রিশন নেয় বা খাদ্য গ্রহণ করে। কারা খাদ্য গ্রহণটা করে, কারা এই পুষ্টিটা নিয়ে থাকে, এই নারিশমেন্ট করে, এই পুষ্টি দেয়, নার্স সেল। এই ট্যাপেটামকে অনেক সময় আমরা নার্স বলে থাকি। তো এই নারিশমেন্ট কাকে দিচ্ছে, এই ভেতরে, যে ওর ভেতরে যে কি তৈরি হচ্ছে, পোলেন গ্রেন গুলো তৈরি হচ্ছে ফ্রম ভেরি ইম্যাচিওর স্টেজ টু ম্যাচিওর। ওখানে ইম্যাচিওর থেকে যে ম্যাচিওর হবে, সেই যে অবস্থায় যে ওর খাবার দাবার, যে ওর নারিশমেন্ট যেগুলো দরকার, সেগুলো ট্যাপেটাম ওকে প্রোভাইড করে। সেগুলো ওকে কে প্রোভাইড করে, ট্যাপেটাম প্রোভাইড করে। আমাদের ম্যাচিওরিং ইয়েকে, ম্যাচিওরিং মাইক্রোস্পোরকে কে নারিশমেন্ট প্রোভাইড করে। এটা যদি তোমাদের কোশ্চেন আসে এবং চারটে অপশন দিয়ে দেয়, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার, ট্যাপেটাম, তুমি কাকে রাইট করবে, কাকে রাইট করবে? বলো 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 বলো, কমেন্ট বক্সে আমি সবার অ্যান্সার চাই, কমেন্ট বক্সে আমি সবার অ্যান্সার চাই। কি হবে, ট্যাপেটাম। ভেরি গুড, দিয়া ফার্স্ট অ্যান্সার করেছে দাদা, ট্যাপেটাম হবে। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখন অনেক ইয়ে চলে এসছে, ওকে ফাইন, এখন অনেক কমেন্ট চলে এসছে। ওকে, তো এবার আমাকে বলো, এইটুকুনটা ক্লিয়ার হয়েছে যে আমরা কি করলাম, আমরা অ্যান্সারটা, আমরা একটা ফুল দেখেছি, ফুলের থেকে আমরা ওর মেল পার্টটাকে নিয়েছি, মেল পার্টটাকে নেওয়ার পর উপরের দিকে অ্যান্সার গুলোকে দেখেছি, অ্যান্সার গুলোকে মাঝ বরাবর কেটেছি, মাঝ বরাবর কেটে উপর থেকে দেখলাম, দেখতে পেলাম কি দাদা, চারটে লেয়ার আছে, এপিডার্মিস বাইরে, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মিডল লেয়ার, তারপরে ট্যাপেটাম। এই ট্যাপেটামের ভেতরেই কি তৈরি হচ্ছে দাদা, আমার পোলেন গ্রেন বা মাইক্রোস্পোর গুলো তৈরি হবে। তো এবার আমরা এই যে মাঝখানের অংশটা, এই যেগুলোকে আমরা থিকা বলছি, এই জায়গাটা আমি পার্টিকুলারলি এটাকে আমি এমন একটা কালার দিয়ে মেনশন করি যাতে তোমরা বুঝতে পারো। এই জায়গাটাকে আমরা একটু বড় করে দেখি, আমরা একটু বড় করে যদি দেখি কেমন লাগে। তো তাহলে দেখতে এরকম লাগবে, ট্যাপেটাম, এবং ট্যাপেটামের ভেতরে এই যে ভায়োলেট কালারের যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হয়ে যাচ্ছে আমার পোরোজিনাস টিস্যু। তার আমি কালারটা একবার নিয়ে নিই, তারপরে আমি এটাকে ভালো করে বোঝাচ্ছি, ওকে চলো, এই যেটা রয়েছে এটা কি হয়ে যাচ্ছে দাদা, স্পোরো, SPOROGENOUS, স্পোরোজেনাস টিস্যু। এগুলো হয়ে যাচ্ছে স্পোরোজিনাস টিস্যু। কি হয়ে যাচ্ছে দাদা, স্পোরোজিনাস টিস্যু। এখানটায় এক একটা সেলকে, এর মধ্যে থেকে যদি এক একটা সেল নাও, সেই টিস্যু কি অনেক কটা সেলের গুচ্ছকে, কোষের গুচ্ছকে আমরা একসাথে টিস্যু বলি। এখান থেকে যদি আমি এক একটা সেল নিই, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্পোরোজিনাস, যেগুলো স্পোর হিসেবে আছে, স্পোরোজিনাস, NOUS, স্পোরোজিনাস সেল। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা আরো নাম দিয়ে থাকি, সেটা কি, মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাদার, MOTHER, মাদার সেল। অথবা আমরা এটাকে বলে থাকি পোলেন, POLLEN, পোলেন মাদার সেল। এই যে একটা সেল এরকম ধরো আছে, এরকম এক একটা সেলকে আমরা কি বলি, স্পোরোজিনাস সেল। স্পোরোজিনাস টিস্যু আছে ওভারঅল অনেক কটা সেল যেহেতু আছে, সেটাকে গুচ্ছটাকে আমি কি বলবো, স্পোরোজিনাস টিস্যু। তার মধ্যে থাকবে স্পোরোজিনাস সেল। সেই স্পোরোজিনাস সেলের আরেকটা নাম কি, মাইক্রোস্পোর মাদার সেল অথবা পোলেন মাদার সেল। কারণ কি, এরা মাইক্রোস্পোর তৈরি করবে, তাই মাইক্রোস্পোর মাদার সেল। এখান থেকেই যেহেতু মাইক্রোস্পোর তৈরি হবে, তার জন্য এটা কি, মাইক্রোস্পোর এখান থেকে যদি তৈরি হয়, তাহলে কি, এই মাইক্রোস্পোর সেলের মা, তার জন্য এখানে মাইক্রোস্পোর মাদার সেল। অথবা এখান থেকেই যেহেতু পোলেন তৈরি হয়, তাই এটার নাম কি, পোলেন মাদার সেল। এবারে কি হবে, এবার যেটা আমি বলছিলাম, এই যে এই সেলগুলো, এদের কি হয়ে যাবে দাদা,
এদের হয়ে যাবে মিওসিস। চলো আমার সাথে সবাই বলো কি হয়ে যাবে এদের, কি হয়ে যাবে এদের? মিওসিস, MEIOSIS, মিওসিস, মিওসিস। মিওসিস হয়ে এরা অনেকটা এরকম হয়ে যাবে, 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম 4টে সেলে তৈরি হবে। দাদা কেন 4টে সেল তৈরি হবে? আমরা সবাই জানি কি, আমরা সবাই এটা নিয়ে ধাতস্থ কি, আমরা কি এই জিনিসটা জানি যে আমাদের যখন মিওসিস হয় একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়, একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়। তার মানে কি এই অরিজিনাল সেলটাকে 2n, এগুলো হয়ে যাচ্ছে nn, এগুলো হয়ে যাচ্ছে আমাদের nn। এই যে 4টে সেল তৈরি হলো, এরা কি হয়ে যাচ্ছে দাদা? এন, এটা একটা এন, এটা একটা এন, এটা একটা এন, এটা একটা এন। মিওসিস হলো। দাদা মিওসিসটা কি, মিওসিসটা কি, মিওসিসটা কি দাদা? মিওসিসটা আমাদের হচ্ছে রিপ্রোডাকশনের সময় যেই কোষ বিভাজনটা হয় সেটাই হয়ে যাচ্ছে মিওসিস। আপাতত এটা মনে রাখো। আর বাকি মিওসিস, মিওসিস কিভাবে হচ্ছে, 2n থেকে কিভাবে মিওসিস 1 হচ্ছে, মিওসিস 2 হচ্ছে, কি কি দশা আছে, সেগুলো নিয়ে আমরা কোথায় ডিসকাস করবো? সেলের চ্যাপ্টারে, সেলের চ্যাপ্টার। আপাতত এটাই জেনে রাখো, একটা 2n সেলে মিওসিস হয়, রিপ্রোডাকশনের সময় হয়, আর এক একটা 2n সেল থেকে 4টা n সেল হয়। দাদা তাহলে 4n এই 2n, এই ইকুয়েশনটা বুঝলাম, কখন বুঝবো দাদা? যখন আমরা সেলটা বলবো। তবে তুমি এইটা বেসিক জেনে, কি কি রিপ্রোডাকশনের সময় হয়, ডিপ্লয়েড সেলে হয়, 4টে হ্যাপ্লয়েড তৈরি করে। ক্লিয়ার? ক্লিয়ার? মিওসিসের এই ব্যাপারটা ক্লিয়ার থাকবে। রিপ্রোডাকশনের সময় হয় 2n সেলে, ডিপ্লয়েড সেলে হয়, আর সেখান থেকে আমাদের কি তৈরি করে? 4টে হ্যাপ্লয়েড তৈরি করে। এটা কিন্তু আমি অনেকের দেখেছি ক্লাস 11 12 পরে কিংবা 12 পাস করে গেছে, তাও মাইটোসিস মিওসিস নিয়ে গড়বড়। কিন্তু মিওসিস এই তিনটে জিনিস যদি তুমি মনে রাখো, বাদ বাকি কোনো কাজ নেই। মিওসিস নিয়ে এই তিনটে জিনিস কি, মিওসিস রিপ্রোডাকশনের সময় হয়, 2n সেলে হয়, 4টে আমাদের হ্যাপ্লয়েড সেল তৈরি করে, 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি করে। এটাই জাস্ট জেনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার দাদা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এই যে এই সেলগুলো হয়ে যাচ্ছে স্পোরোজিনাস টিস্যু। এখান থেকে কি তৈরি করছে এরা? এরা তৈরি করছে এই জিনিসটাকে, আমরা যেটা তৈরি করছে সেটাকে আমরা কি বলছি? মাইক্রো, MICRO, মাইক্রোস্পোর, SPORE। এগুলো কি হয়ে যাচ্ছে? আমার মাইক্রোস্পোর। যেহেতু 4টে রয়েছে তাই আমরা এটা বলছি টেট্রা, TETRAD, টেট্রাড, টেট্রাড, মাইক্রোস্পোর, টেট্রাড, মাইক্রোস্পোর, টেট্রাড, মাইক্রোস্পোর, টেট্রাড। যেহেতু 4টে রয়েছে, টেট্রা কথার অর্থ 4, আর মাইক্রোস্পোর টেট্রাড কেন বলছি? কারণ এখানে 4টা রয়েছে, 4টা যেহেতু রয়েছে তাই আমি মাইক্রোস্পোর টেট্রাড বলছি। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? আচ্ছা, তো এই যে 4টে আছে, এই যে 4টে আছে, এই 4টেকে আমরা কিন্তু আরো, এই 4টে যে এরকম লম্বা লম্বি ভাবে অলওয়েজ থাকবে তেমনটা না, এরা আরো অনেক ভাবে থাকতে পারে, এরা আরো অনেক ভাবে থাকতে পারে। ধরো এরকম ভাবে আছে, গোল আছে এরকম ভাবে। দাদা তুমি বললে 4টে, আঁকলে 3টে, কেন দাদা? ওই পারে একটা আছে, এটা অনেকটা এরকম দেখতে পারো, এই 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 3টে আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা এই দিকে আছি। আর এদের পেছন দিকে এই জায়গাটায় একটা রয়েছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, যেটা ওই পাশে আছে। এই যে অবস্থাটা, এটা এই, এটা ইকুয়ালস টু এটা, এটাকে আমরা কি বলি? টেট্রা, TETRA, টেট্রাহেড্রাল, HEDRAL, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। এই অবস্থাতেও থাকতে পারে। অনেক সময় এই অবস্থায় যেটা আমি এঁকেছি সেটাই সেটাই সেইভাবেই থাকে, সেইভাবেই থাকে। এটাকে আমরা কি বলি? এই যদি এরকম ভাবে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? লিনিয়ার, LINEAR, লিনিয়ার। যদি এরকম ভাবে থাকে, ধরো এরকম ভাবে গোল ধরো আছে, গোলের মধ্যে 4টে ভাগে 4টা রয়েছে এরকম, যদি এরকম ভাবে থাকে তাহলে কি বলবো? তাহলে সেটাকে আমরা বলবো আইসোবাইল্যাট্রাল। অনেক সময় আরো অনেক শেপের থাকে, সেগুলো আলাদা আলাদা নাম আছে, তবে এই তিনটেই হচ্ছে মেইন ফেমাস। একটা হচ্ছে টেট্রাহেড্রাল, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে আইসোবাইল্যাট্রাল। লিনিয়ারটা দেখলে আমরা সব থেকে ভালোভাবে এটাকে বুঝতে পারবো, তাই এটাকে আমরা কি নাম দেবো? আমরা এটাকে লিনিয়ারটাই এখানটায় দেখবো, লিনিয়ারটাই এখানটায় দেখবো, লিনিয়ারটাই এখানটায় দেখবো, দেখবো লিনিয়ারটাই এখানটায় আমরা দেখবো। এই 4টে, এই 3টে আমরা দেখলাম, তার মধ্যে আমরা লিনিয়ারটা দেখবো কারণ সেটা মোস্ট অ্যাভেলেবেল, এরকম ব্যাপার নেই, কিন্তু সেটা থাকে, সেটা থাকে। আর সেটা বোঝাটা, সেটা ইমাজিন করাটাই সব থেকে বেশি ইজিয়ার। কিন্তু তুমি এখানটায় দেখো 4টে আছে, 4টে কি এরকম থাকছে? না দাদা, এখানে 4টে আছে, কিন্তু 4টে যখন থাকে, এই ধরো 4টে আছে, আমি সেম কালার ইউজ করব যাতে তোমাদের এই কালারের নিয়ে পরে কখনো অসুবিধা না হয়। ওকে, কালার যাতে তোমাদের সবসময় একই থাকে আর তোমরা সেইভাবে যাতে বুঝতে পারো, তার জন্য এই যে 4টে আছে এরা কিন্তু এভাবে থাকে না, এরা একটা
কি বলবো তোমাকে, এরা একটা আঠার মতন সাবস্টেন্স থাকে, সেটা কিনা এদেরকে এভাবে ইয়ে করে জড়িয়ে থাকে, যার জন্য কিনা এরা চারটে একসাথে থাকে, নাহলে তো এগুলো একসাথে আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। এই চারটে জুড়ে থাকে উইথ দ্য হেল্প অফ ক্যালোস, CALLOSE, ক্যালোস। ক্যালোস এই যে একটা ক্যালোস কি, ক্যালোস হচ্ছে আমাদের একটা কার্বোহাইড্রেট টাইপের কম্পাউন্ড, এটা হচ্ছে একটা কম্পাউন্ড যেটা কিনা এদেরকে 18 টাইপের, এরা কি জুড়ে থাকছে এদেরকে, ধরে রাখছে এদেরকে। এখানটায় কে আসছে এবার, কি হচ্ছে এদের সাথে, এবার এটা দেখি। এবার এই চারটে যে তৈরি হলো, তাহলে কি কি হলো আমরা আবার শুরু থেকে আবার বলি, দাদা হারিয়ে যাচ্ছি, এত কিছু বললে ভুলে যাচ্ছি। প্রথমে কি ফ্লাওয়ারের পার্ট দেখলাম, ফ্লাওয়ারের পার্ট দেখে আমরা বললাম মেল পার্ট, মেল পার্টের মধ্যে আমরা অ্যান্থার দেখছি, অ্যান্থারটাকে আমরা যখন কেটে দিচ্ছি, কেটে দিলে আমরা এরকম দেখতে পাচ্ছি এই চারটে একটা দুটো লোব এবং চারটে থিকা। এই থিকাগুলোর মধ্যে কি রয়েছে, এই থিকাগুলোর মধ্যে চারটে লেয়ার দ্বারা আবৃত, কি কি এপিডার্মিস, এন্ডোথেশিয়া, মিডল লেয়ার, ট্যাপেটাম, এই চারটে লেয়ার। এই চারটে লেয়ারের মধ্যে এই মধ্যে যেখানটা আমাদের পোলেন তৈরি হচ্ছে যেই জায়গাটায়, সেই জায়গাটার ছবি আমি দেখছি, সেই জায়গাটা দেখলাম যেখানে ট্যাপেটাম চারিদিক দিয়ে ওকে ঘিরে রয়েছে, তার ভিতরে স্পোরোজিনাস টিস্যু রয়েছে বা স্পোরোজিনাস সেল। ওকে, সেই স্পোরোজিনাস সেল থেকেই আমার মিওসিস পদ্ধতির মাধ্যমে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে। সেই মাইক্রোস্পোর গুলো কিরকম অবস্থায় থাকে, ক্যালোস এনজাইম দ্বারা আবৃত থাকে, ক্যালোস এনজাইম দ্বারা একসাথে থাকে। তারপর কি হয়, এইখানটা একটা এনজাইম কাজ করতে চলে আসে, এখানটা একটা এনজাইম কাজ করতে চলে আসে, একই এই নামের সাথে মিক্সচার করে একই নাম। আচ্ছা, এখানে ক্যালোসটা ঠিকঠাক লেখা হয়নি, হ্যাঁ তাড়াতাড়িতে ওটা বাদ দিয়ে দিয়েছি, CALLOSE, ক্যালোস। তো এইখানটায় কে কাজ করে, এই ক্যালোজের কে ভাঙে, CALL, ক্যালেস এটাকে নিয়ে কি করে, এদেরকে আলাদা আলাদা করে দেয়, এদেরকে আলাদা আলাদা করে দিতে সাহায্য করে। এই ক্যালেস কে রিলিজ করে, ক্যালেস ইজ released, RELEASED, released by tapetum, TAPETUM। তাহলে কি হলো, ওরা যখন স্পোরোজিনাস সেলের থেকে তৈরি হলো, স্পোরোজিনাস সেলের থেকে ওরা চারটে তৈরি হলো, সেই চারটে যখন তৈরি হয়েছে ওরা একসাথেই ভেতরে আছে, চারটে এরকম টেট্রাড ফর্ম করে আছে, সেই টেট্রাড যে ফর্ম করে আছে ওখানটায় কে এলো, ক্যালেস এনজাইম এলো, তারপরে ওদেরকে আলাদা আলাদা করে দিল, তারপরে ওদেরকে আলাদা আলাদা করে দিল। এবার আসছি আমরা এদের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টে। এবার আমরা দেখবো এই প্রত্যেকের এক একটার কি গল্প হলো, সেটা আমরা নেক্সট স্লাইড থেকে দেখছি, এদের প্রত্যেকের কি কি গল্প হলো। চল, ওকে, এই ধরো আমাদের বাইরে আমরা আঁকছি আগে ট্যাপেটামটাকে। দেখো, তোমাদের আমি কালার কম্বিনেশনটা সেম রাখার জন্য, যাতে বুঝতে পরে অসুবিধা না হয়, তো এমন ভাবে করবো যাতে তোমাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয়। এই হয়ে যাচ্ছে ট্যাপেটাম, এটা কি দাদা, এটা হয়ে যাচ্ছে দাদা ট্যাপেটাম, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্যাপেটাম। ট্যাপেটামের ভেতরে কি তৈরি হলো, স্পোরোজিনাস সেল ছিল বা পোলেন মাদার সেল ছিল বা মাইক্রোস্পোর মাদার সেল ছিল, যেটাই বলো না কেন, সেখান থেকে আমার মিওসিস পদ্ধতির মাধ্যমে মাইক্রোস্পোর তৈরি হলো। এই ধরো একটা মাইক্রোস্পোর আমি এখানটায় এঁকে দিয়েছি কি এটাকে আমরা কি আঁকলাম, এটা আমরা মাইক্রোস্পোর আঁকলাম। ওকে, এবার কি হলো, এইটা হয়ে যাচ্ছে কি, আমি এখানটায় আরো লিখে দিচ্ছি, দিস ইজ ট্যাপেটাম, আর এটা হয়ে যাচ্ছে কি দাদা মাইক্রোস্পোর, এটা হয়ে যাচ্ছে কি দাদা MICROSPORE, মাইক্রোস্পোর, এটাকে আমরা বলছি মাইক্রোস্পোর। তো এই কি হয়ে যাচ্ছে, এই জায়গাটায় এর একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবার কি, একে বিকজ এই যে এই মাইক্রোস্পোর থেকেই তো আমাদের মেল গ্যামেট তৈরি হবে, এখান থেকেই তো আমাদের মেল গ্যামেট তৈরি হবে। তো একে কিছু পদ্ধতি বা স্টেপস এর মধ্যে দিয়ে যেতে হয়, কারণ কি, তাহলেই তো তৈরি হতে পারবে। আর এই তৈরি হওয়ার জন্য ওর কি চাই, ওকে বাইরের দুনিয়ায় যেতে হবে। তো বাইরের দুনিয়ায় যখনই কাউকে যেতে হয়, তখন কি করতে হয়, তখন একটা আবরক পরিণত হয়। ধরো স্কুল যাবে, পার্টিকুলারলি ধরে নাইস, হলো ভালোই হলো। এই আমাদের ট্যাপেটামের লেয়ার, ওকে, ট্যাপেটাম আছে এখানটায়। এই যে ওরা যে আছে, এটা ধরো একটা মাইক্রোস্পোর ধরো স্কুল যাবে, ও কি করবে, স্কুল ড্রেস নেবে, ব্যাগ গোছাবে, এইসব রেডি করে ও স্কুল যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হবে। তো তার মানে কি করলো, ও নিজের বাইরে জামা কাপড় পরে নিল, ব্যাগ রেডি করলো, এইসব রেডি করে ও এখন রেডি।
ও নিজের চারিদিকে নিজেকে একটা আবরক তৈরি করলো, মানে মাইক্রোস্পোর নিজের চারিদিকে একটা আবরক তৈরি করে। সেই আবরকটার নাম কি হয়ে যাচ্ছে দাদা? ইনটাইন। ভালো করে দেখবে, এই জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে। ইনটাইন, ইনটাইন, এই ইনটাইন কি দিয়ে তৈরি? সেলুলোজ, সেলুলোজ, এলওএসি, সেলুলোজ প্লাস পেকটিন, পিইসি টিআইএন, পেকটিন, পেকটিন, সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি। এটাকে বলছি ইনটাইন। ট্যাপেটামের ভেতরে এই যে মাইক্রোস্পোর গুলো আছে, ওরা নিজের চারিদিকটা একটা আবরক তৈরি করছে। সেই আবরকটাকে আমরা কি নাম দিয়েছি? ইনটাইন। ইনটাইন কেন আমরা ইনটাইন নাম দিয়েছি? এটা 2 মিনিট পরেই তুমি বুঝতে পারবে, এটা 2 মিনিট পরেই তুমি বুঝতে পারবে। তারপরে কি হয় চলো দেখি, তারপরে কি হয়। তারপরে আবার এই যে সেম জিনিসটাই আমি আঁকবো, সেম জিনিসটাই আঁকবো। এই যে ট্যাপেটামের লেয়ার, ট্যাপেটামের লেয়ার হলো। এবার আমি এখান থেকে এই ছবিটা থেকে এই ছবিটা এলো, এখানটায় কি হলো? এই যে আমার কি ছিল? মাইক্রোস্পোর। ধরো এই যে মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরের চারিদিকে কিসের লেয়ার? ইনটাইনের লেয়ার। এই সরি, কালারটা কি হলো? ইনটাইনের লেয়ার, ইনটাইনের লেয়ার। এবার এবার এখানটায় ও নিজের চারিদিকে একটা লেয়ার নিয়েছে। কিন্তু যখন আমরা স্কুলে যেতাম তখন যদি আমরা রেডি হয়ে যেতাম, নিজেদের বইপত্র নিজে যেগুলো বইপত্র লাগবে সেগুলো ব্যাগে নিয়ে নিলাম, তাহলেই কি হবে? তাহলেই কি হবে? তাহলে কিন্তু হবে না। অনেকদিন মনে করো কি হয়েছে, যেদিন আমাদের মারা বলতে ভুলে গেছে, আমরা কি করেছি? আমরা জলের বোতল ফেলে গেছি, টিফিন বক্স ফেলে গেছি। এটা কার কার সাথে হয়েছে? মারা বলে দেয়নি, আমরা জলের বোতল টিফিন বক্স স্কুলে না নিয়ে চলে গেছি। এটা কি কারোর সাথে হয়েছে? যাদের সাথে হয়েছে একবার হাত তোলো, যাদের সাথে হয়েছে একবার হাত তোলো। বলবো ঐশী, বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো আরেকবার। অবশ্যই আমি এই জিনিসটাকে আবার রিপিট করবো, কিন্তু তুমি আগে এটা বলো, তোমার সাথে কি কখনো এরকম হয়েছে মা বলেছে যে, মা বলতে ভুলে গেছে যে টিফিন বক্সটা নিয়ে যা, জলের বোতলটা নিয়ে যা, আর তুমি সেটা না নিয়ে ভুল করে চলে গেছো? এখন স্কুলে গিয়ে জল খুঁজে পাচ্ছি না দাদা, বন্ধুর জল খেতে হচ্ছে। আর টিফিন খুঁজে পাচ্ছি না, তখন বন্ধুর টিফিন খেতে হচ্ছে। এটা সবার সাথে হয়েছে, আমাদের প্রত্যেকের সাথেই হয়েছে। তো তখন এই জায়গাটায় আমাদের মারা যেরকম করে, এই জিনিসটা মারা বলে দেয়, কিরে জলের বোতলটা নিয়েছিস, কিরে টিফিন বক্সটা নিয়েছিস, তেমনি আমাদের ট্যাপেটাম, ট্যাপেটাম যে আছে, ট্যাপেটাম বলে যে নিয়ে যা। ট্যাপেটাম এখানে মায়ের মতো আচরণ করে। যেমন আমাদের মারা আমাদেরকে নারিশমেন্ট প্রোভাইড করে, যেমন আমাদের মারা আমাদেরকে নারিশমেন্ট প্রোভাইড করে, তেমনিও কিন্তু ট্যাপেটাম মাইক্রোস্পোরদের নারিশমেন্ট প্রোভাইড করে। এভাবে মনে রাখবে, তাহলে ট্যাপেটামের কাজটা মনে থাকবে, তাহলে ট্যাপেটামের কাজটা মনে থাকবে। হ্যাঁ ঠিক স্যার, ঠিক। তাহলে স্যার নয় দাদা বলবে, স্যার নয় দাদা বলবে। সময় আস্তে আস্তে সময় গেলে তোমাদের সেটা অভ্যাস হয়ে যাবে, তবে তোমরা আস্তে আস্তে স্যারের থেকে দাদায় আসো। ওকে, আমি দাদা বলাটা বেশি প্রেফার করবো। তাহলে ভাই বোনদের মধ্যে পড়াশোনাটা খুব ভালো হয়। স্যার ম্যাম হলে কি হয়ে যায়, অনেক সময় আমরা স্যার ম্যামদের অনেক কিছু বলতে পারি না, তার জন্য দাদা দিদি হলে কি হয়, আমরা কোন সবকিছু আমাদের প্রবলেম যেগুলো সেগুলো বলতে পারি, তাতে কানেকশনটা ভালো। তার জন্য বলুন আমরা দাদা বলো। ওকে, তো এই জায়গাটাতে মারা যেরকম আমাদের নারিশমেন্ট প্রোভাইড করে, আমাদেরকে এক্সট্রা যেই সব জায়গায় আমরা যেগুলো ভুলে যাই সেরকম করে দেয়, তো তেমনি এই ট্যাপেটামও কি করে, স্পোরোপোলিন নামে একটা জিনিস রিলিজ করে। সেই রিলিজ করার জন্য এই বাইরে আরেকটা লেয়ার তৈরি করে দেয়, যে না তুই এটা ছাড়া কি করে যাবি, এটা ছাড়া তো তুই যেতেই পারবি না। তো এরকম ভাবে একটা লেয়ার তৈরি করে দেয়। সেই যে লেয়ারটা, সেটাকে আমরা কি বলি? এক্সাইন, এক্সাইন, EXINE, এক্সাইন। দাদা এক্স না, না এক্স না, এক্সাইন, এক্স না, তোমার এক্স এর কথা এখানে হচ্ছে না, এটা এক্সাইন, EXINE, এক্সাইন। এটা হচ্ছে কি আউটার লেয়ার অফ মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরের যে বাইরের লেয়ার সেটাকে হচ্ছে এক্সাইন। এটা কি দিয়ে তৈরি? SPOROPOLLININ, স্পোরোপলিনিন, স্পোরোপলিনিন, স্পোরোপলিনিন দিয়ে তৈরি। এক্সাইন কি দিয়ে তৈরি? স্পোরোপলিনিন দিয়ে তৈরি। এটা ওয়ান অফ দি হার্ডেস্ট সাবস্ট্যান্স, ওয়ান অফ দি হার্ডেস্ট সাবস্ট্যান্স অফ দি ওয়ার্ল্ড, ওয়ান অফ দি হার্ডেস্ট সাবস্ট্যান্স, SUBSTANCA। এটাকে ভাঙা খুব কঠিন, এটাকে ভাঙা খুব কঠিন। আমাদের মায়ের প্রোটেকশন যেমন আমাদেরকে কেউ ভাঙতে পারে না, তেমনি ট্যাপেটাম যে জিনিসটা রিলিজ করে স্পোরোপলিনিন, যেটা দিয়ে মাইক্রোস্পোরের চারিদিকে একটা আউটার লেয়ার হয় যেটাকে আমরা বলি এক্সাইন, সেই জিনিসটাকে ভাঙা খুব কঠিন। কারণ মাইক্রোস্পোরকে সেটা কে দিয়েছে? মাইক্রোস্পোরের মা কে দিয়েছে? ট্যাপেটাম দিয়েছে। জিনিসগুলো কানেক্ট হচ্ছে, ক্লিয়ার হচ্ছে? আমরা রিয়েল লাইফের সাথে জিনিসগুলোকে কানেক্ট করতে পারছি তো? এই হচ্ছে জরুরি ছিল, এই হচ্ছে জরুরি ছিল। এবার যদি আমি ছবিটা আঁকি কিরকম দেখতে হবে দাদা? এবার ছবিটা অনেকটা
এরকম দেখতে হবে। এই যে আমাদের মাইক্রোস্পোর, এই যে আমাদের মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরের চারিদিক দিয়ে ঘিরে রয়েছে কে? চারিদিক দিয়ে ঘিরে রয়েছে কে? চারিদিক দিয়ে ঘিরে রয়েছে ইনটাইন, চারিদিক দিয়ে তার ঘিরে রয়েছে ইনটাইন। আর এই ইনটাইনের এটা হয়ে যাচ্ছে ইনটাইন, আর তার চারিদিকে কে রয়েছে? তার চারিদিকে রয়েছে কি? এক্সাইন। এক্সাইনটা এরকম খাঁজ কাটা হয়, এরকম এক্সাইনটা এরকম। এক্সাইনটা একটা ছোট্ট জায়গায় ফাঁকা থাকে, একটা ছোট্ট জায়গায় ফাঁকা থাকে, এই জায়গাটাকে জার্মপোর বলে। এটা আমি পরে আসছি, তবে প্রথমে জিনিসটা এরকম থাকছে। তো এখানটায় কোনটা কি? এটা হয়ে যাচ্ছে দাদা মাইক্রোস্পোর, MICROSPORE, মাইক্রোস্পোর। এটা হয়ে যাচ্ছে ইনটাইন, অ্যান্ড লাস্টলি আমার সব থেকে বাইরের যে লেয়ার সেটা হয়ে যাচ্ছে এক্সাইন, EXINE, এক্সাইন। এবার কি হয় দাদা? এবার কি হয়? এবার একে তো ডেভেলপ হতে হবে আলটিমেটলি, আমার কি, এটা তো ডেভেলপ হওয়ার কাজ। এবারে এইখানটায় একটা আনইকুয়াল ডিভিশন হয়, একটা আনইকুয়াল বা একটা এমন বিভাজন হয় যেটা আনইকুয়াল, দুটো আনইকুয়াল সেল তৈরি করে। এখানটা একটা কি হয়? আনইকুয়াল, EQUAL, আনইকুয়াল ডিভিশন, DIVISION, একটা আনইকুয়াল ডিভিশন তৈরি হয়। সেই ডিভিশনের ফলে তাহলে কিরকম হয়ে যাচ্ছে? এখানটায় গোটা জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। এই ছিল মাইক্রোস্পোর। এটা এখন দুটো সেলে তৈরি হয়েছে, একটা উপরের দিকে একটা বড় সেল, একটা ছোট সেল, একটা বড় সেল, একটা ছোট সেল। এদের চারিদিকে ইনটাইনটা যেরকম ছিল, ইনটাইন যেরকম ছিল সেরকম রয়েই গেছে। ইনটাইন যেটা আমরা হোয়াইট কালারে এঁকেছি, এই ইনটাইনটা যেরকম ছিল সেরকম রয়ে গেছে। ইনটাইন যেরকম ছিল চারিদিকে ওর সেরকম কিন্তু রয়েই গেছে। এরকম ইনটাইন রয়ে গেছে, এবং ইনটাইনের চারিদিকে যেরকম এক্সাইন ছিল সেটাও রয়ে গেছে, খালি ও একটা আনইকুয়াল ডিভিশন দেখতে পেয়েছে। ওর মধ্যে একটা আনইকুয়াল ডিভিশন হয়েছে, যেটা একটা ডিভিশনের জন্য দুটো সেল তৈরি হয়েছে, যেই সেলটা বড়, বিগার সেল, সেটাকে আমরা বলছি কি? ভেজিটেটিভ সেল বা পুষ্টি প্রদানকারী কোষ, সেটা কি? ভেজিটেটিভ সেল। অ্যান্ড এই যে নিচের দিকে ছোটটা দেখতে পাচ্ছ, এই ছোট সেলটার নাম হয়ে যাচ্ছে কি দাদা? জেনারেটিভ, GENERATIVE, জেনারেটিভ সেল। এতটা অবধি ক্লিয়ার সবার? এতটা অবধি ক্লিয়ার কিনা আমায় বলো। এবার কেউ একজন বলেছিল দাদা আবার বলো, তাহলে আবার বলছি, শোনো। প্রথমে এরকম একটা সিচুয়েশন ছিল যেখানে ট্যাপেটাম আর তার ভিতরে একটা মাইক্রোস্পোর ছিল। মাইক্রোস্পোর আমাদের প্রথমে কি ছিল? স্পোরোজিনাস সেল। সেই স্পোরোজিনাস সেল মিওসিস হলো, মিওসিস হয়ে চারটে মাইক্রোস্পোর তৈরি করলো। সেই মাইক্রোস্পোর চারটে যেটা আছে, সেই চারটে মাইক্রোস্পোরের মধ্যে আমরা এখন এক একটাকে নিয়ে দেখছি। সেই এক একটা চারিদিকে ও নিজে কি তৈরি করলো? ও জামা কাপড় পরলো, স্কুল ব্যাগ রেডি করলো। এটা কি হলো? এটা হচ্ছে ইনটাইন বানালো। ইনটাইন কি দিয়ে তৈরি? সেলুলোজ অ্যান্ড পেকটিন। তারপর মা কে? ট্যাপেটাম এলো, বললো যে টিফিন বক্স নিয়ে যা। আর কি নিয়ে যা? টিফিন বক্স আর জলের বোতলটা নিয়ে যা। সেটা কি? সেটা হচ্ছে এক্সাইন। এক্সাইন কি দিয়ে তৈরি? স্পোরোপলিনিন দিয়ে তৈরি, যেটা ট্যাপেটাম ওকে দিয়েছে। তো এই এক্সাইনটা দিয়ে যেটা কিনা ওয়ান অফ দি হার্ডেস্ট সাবস্টেন্স অফ দি ওয়ার্ল্ড, যেটা কিনা ট্যাপেটাম রিলিজ করছিল, সেই এক্সাইনটা ওকে দিল। এই যে এক্সাইন, এই দুটো লেয়ার তৈরি করে নিল। আর তারপর এই আনইকুয়াল ডিভিশনটা ও শো করলো। এই আনইকুয়াল ডিভিশনটা যে শো করলো, এই যে এই দুটো ইভেন্ট কি? একটা আউটার লেয়ার তৈরি করা, এবং তারপরে এই যে ডিভিশনটা, এই ডিভিশনটার পরে এবার আমরা এটাকে কি বলতে পারবো? এবার এটাকে আমরা বলবো কি? পোলেন, POLLEN, পোলেন, গ্রেইন, GRAIN। তার আগে আমি কি বলছিলাম? মাইক্রোস্পোর। এবার এই গোটা জিনিসটা উইথ ইনটাইন, এক্সাইন, ভিতরের ওই ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল, এই চারটে ওভারঅল জিনিসকে নিয়ে আমি কি বলবো? এই চারটে ওভারঅল জিনিসকে নিয়ে আমি বলবো কি? আমরা কি বলবো? পোলেন গ্রেন। আর এই যে এই মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপটাকে আমরা বলি কি দাদা? জার্মপোর। এটার কাজ আছে পরে।
GRM জার্ম পোর, PORE পোর মানে কি ফুটো, জার্ম পোর এখান থেকেই জার্মিনেশনটা হবে, এখান থেকেই জার্মিনেশনটা হবে। সেটা কিভাবে হবে দাদা সেটা নিয়ে আমরা পরে আসবো, সেটা নিয়ে তোমাদের এখন বোঝার ব্যাপার নয়, জাস্ট এটা মনে রাখো এটার নাম জার্ম পোর, এটা নিয়ে আমরা পরেও আবার ডিসকাস করব। এটা নয় যে আমরা এটা নিয়ে আবার ডিসকাস করবো না। তবে এটা বুঝতে পেরেছো কিনা সবার ক্লিয়ার, নাকি আরো কোনো কোশ্চেন আছে কারো? কারো কোশ্চেন থাকলে একেবারে বলো। আমি এবার টাইম দিচ্ছি, 1-2 মিনিটের টাইম দিচ্ছি টিল নাও। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো, অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো। অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল আমাদের ক্লাসের, আর ধরে নাও আমরা 30 to 40 মিনিট ক্লাস করব। ওকে, আজকে একদম বেশি না, যেটুকুন আমাদের পড়লে আমাদের বেশি মাথা ধরবে না, আমরা ভালোভাবে থাকতে পারবো সেটুকুনি পড়বো। রোজ আমরা অল্প অল্প করে পড়বো এবং লং টার্মের জন্য পড়বো। এই তোমাদের এই অ্যাভেঞ্জার্স ব্যাচের এটাই ব্যাপার যে লং টার্মে তোমাদের সব কনসেপ্ট আমরা বিল্ড করতে চাই, সব কনসেপ্ট বিল্ড করতে চাই, যাতে পরীক্ষায় তোমার থেকে ভালো পজিশনে আর কেউ না থাকে। ওকে, আমরা আগের বছরও অনেক করেছি, র্যাঙ্কস দিয়েছি, এবছর আমরা নিশ্চয়ই আরো অনেক র্যাঙ্ক বের করব। এবছর তোমাদের দাদা দিদিরা বলেছে তাদের পরীক্ষা খুব 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 ভালো হয়েছে, তাদের রেজাল্টের অপেক্ষায় আমরা রয়েছি। তেমনি এখন আমরা তোমাদেরকে না করছি, তৈরি করছি, আর এবং একসময় আমরা তোমাদেরও রেজাল্টের জন্য ওয়েট করবো। আর মনে রাখবে তোমরাই আমাদেরকে এসে বলবে যে দাদা থ্যাংক ইউ ফর এভরিথিং, পরীক্ষাটা খুব ভালো হয়েছে, যা যা পড়িয়েছিলে সেসবই এসছে। ওকে, যেভাবে এবারকার ছাত্রছাত্রীরা বলেছে এই যে যা পড়িয়েছিলে দাদা তাই এসে, যা কোশ্চেন করেছিলে তাই এসে, তেমনি তোমরাও এক সময় বলবে, এটা আমার বিশ্বাস। তবে কি বলছে ভেজিটেটিভ সেলটা একবার বলো তো দাদা, ভেজিটেটিভ সেলটা একবার বল। দেখো এই যে ভেজিটেটিভ সেলটা খুব ভালো কোশ্চেন করেছে সঞ্জিদা খাতুন। চলো আমি এবার বলছি। প্রথমেও কি ছিল স্পোরোজিনাস সেল, সেখান থেকে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর কার থেকে নারিশমেন্ট বা খাবার দাবার নিচ্ছিল বলো তো সঞ্জিদা, আমাকে এবার বলো। এই মাইক্রোস্পোর বাড়িতে যখন ছিল, মাইক্রোস্পোর যখন ট্যাপেটামের ভেতরে এই পোলেন অ্যান্থারের ভেতরে ছিল, ও কার থেকে খাবার দাবার গ্রহণ করছিল? কে ওকে নারিশমেন্ট প্রোভাইড করছিল? কে ওকে নারিশমেন্ট প্রোভাইড করছিল? বলো বলো বলো। একটু আগে বললাম নারিশমেন্ট। ইয়েস, ট্যাপেটাম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ট্যাপেটাম। তো ট্যাপেটাম ওকে খাবার দাবার প্রোভাইড করছিল, ট্যাপেটাম ওকে খাবার দাবার প্রোভাইড করছিল। কিন্তু এরপরে যখন ওর চারিদিকে এই আউটার লেয়ারটা তৈরি হয়ে গেল, এই যে আমরা একটা কঠিন লেয়ার, এবারে কি হয় ট্যাপেটাম যদি খাবার রিলিজও করে, ওই মাইক্রোস্পোর যেটা আছে এই ওটাকে গ্রহণ করতে পারবে না, কারণ ওর বাইরে খুব কঠিন লেয়ার আছে। আর এবার ওকে বাইরে যেতে হবে, যেহেতু বাইরে যেতে হবে তখন কি যখন ও এখান থেকে বেরিয়ে যাবে একটু পরে কি হবে দেখবো আমরা এই অ্যান্থারটা ফেটে যাচ্ছে আর এই পোলেন গ্রেনগুলো বাইরে বেরিয়ে আসছে। তো এই পোলেন গ্রেনগুলো যখন বাইরে বেরিয়ে আসবে তখন কি ও ট্যাপেটাম ওকে খাবার প্রোভাইড করতে পারবে? অবশ্যই পারবে না, অবশ্যই ট্যাপেটাম ওকে খাবার প্রোভাইড করতে পারবে না। একজন লিখেছে এক্সাইন খাবার প্রোভাইড করছে না, এক্সাইন ওকে একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে দিচ্ছে। এটা অ্যাকচুয়াল টিফিন বক্স দেবো না কিন্তু, এটা অ্যাকচুয়াল টিফিন বক্স না, এটা কি একটা আউটার লেয়ার, একটা সুরক্ষা কবচ, ধরে নাও এক্সট্রা সুরক্ষা কবচ, একটা কঠিন সুরক্ষা কবচ, সেই সুরক্ষা কবচ এটা। ওকে, আমি জাস্ট ওটা গল্পের ইয়েতে বলেছি। ওকে, তো ট্যাপেটাম এই আগে অব্দি খাবার ওকে প্রোভাইড করছিল, এবার তো বাইরে চলে যাবে তখন তো ওকে খাবার দাবার কেউ প্রোভাইড করতে পারে। তাই ও নিজের মধ্যেই দুটো সেলে ভাগ হয়ে গেছে, একটা যেটা কিনা রিপ্রোডাকশনে কাজ নেবে, সেটা কি জেনারেটিভ সেল, যেটা কিছু জেনারেট করবে বা তৈরি করবে, জেনারেশন মানেই তৈরি। তেমনি এই জেনারেট করা বা তৈরি করবে, সে তার জন্য ওটার নাম জেনারেটিভ সেল। অ্যান্ড ভেজিটেটিভ সেল সে কি করেছে, খাবার দাবার প্রোভাইড করবে। এই যে পরে যখন ও বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা অন্য পোলেন গ্রেন হিসেবে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এই টাইমের নাগাদ যে খাবার দাবার প্রোভাইড করবে সেটা হয়ে যাচ্ছে কি ভেজিটেটিভ সেল, ওকে খাবার দাবার প্রোভাইড করবে। এম আই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সঞ্জিদা ক্লিয়ার হয়েছে? সঞ্জিদা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? বুঝতে পারছো কি বললাম? এটা হচ্ছে একটা পোলেন গ্রেনের ছবি। ওকে, এরকম ক্লাউড। টেপালটা একবার বলুন, টেপালটা। আচ্ছা টেপালটা এই চলো, টেপালটা যদি আমাকে বুঝতে হয় না, আবার আমাকে একটু এই ছবিটাতে দিতে হয়। এই ধরো এখানে আমরা কটা লেয়ার দেখতে পাচ্ছি, 4টে লেয়ার। আমরা বললাম যে এই 4টে লেয়ার দ্বারা তৈরি। অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় এই একটা ফুলের সেপাল আর পেটাল আলাদা হয় না, দুটো একসাথে ফিউজ হয়ে যায়, দুটো একসাথে কি হয়ে যায়, জুড়ে যায়। সেই যখন জুড়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি টেপাল। যখন ফিউজ হয়ে যায় তখন সেটা কি করে টেপাল,
এ এল, আর এটারই যে জুড়ে যাওয়া অংশ এটাকে আমরা বলছি কি পি এ আর আই, পেরিয়েন্ট, এ এন টি এইচ, পেরিয়েন্ট। পেরিয়েন্ট যখন ওরা জুড়ে যাচ্ছে তখন সেটাকে আমরা পেরিয়েন্ট বলছি, পেরিয়েন্ট বলছি। ওকে, ধরো দুটো ক্লাস, সেকশন এ সেকশন বি, ওদের পিটি পিরিয়ড একসাথে হবে, তখন ওরা ফিউজ হয়ে গেল, তখন ওটা গোটা নাই, তো সেটা হচ্ছে টেপাল। তো এটাই হচ্ছে ব্যাপার, যখন সেপাল আর পেটেল একসাথে ফিউজ হয়ে যাচ্ছে তারা টেপাল তৈরি করছে, আর সেটার যে গ্রুপটা সেটাকেই পেরিয়ান্স বলছে। ওকে, ক্লিয়ার দাদা? এতটা অবধি ক্লিয়ার? এতটা অবধি ক্লিয়ার? কথা অবধি এতটা অবধি দাদা আমাদের ক্লিয়ার। ছবিটাও খুব ভালো লেগেছে। এবার আমরা এখানটায় কিছু কাজ জেনে নিই। লেয়ার যেগুলো আছে কি কি, এপিডার্মিস, এখানটা একটা জিনিস ভুল আছে, এই ভুলটা এখনো ঠিক আছে। এন্ডো কি নাম? এন্ডো, এন্ডোথেসিয়াম, THECIUM। এপিডার্মিস, এন্ডোথেসিয়াম আর মিডিল লেয়ার, এই তিনটে মিলে কি করছে? কি করছে? প্রোটেকশন প্রোভাইড করছে, বা বাইরের কোনো আঘাত ইয়ে থেকে বাধা দিচ্ছে, এই সাহায্য মানে প্রোটেক্ট করছে, বা তোমাকে এটা রক্ষা করছে, রক্ষা কবচ হিসেবে এই তিনটে লেয়ার কাজ করে। কি কি? এপিডার্মিস, এন্ডোথেসিয়াম এন্ড মিডিল লেয়ার। আর ডেইসেন্সের কাজ করছে। ডেইসেন্স থেকে একটু পরে আসছি, ডেইসেন্সের ব্যাপারে একটু পরে আসছি। তবে মেইন কাজটা কি? মেইন কাজটা হয়ে যাচ্ছে হচ্ছে প্রোটেকশন অ্যান্ড ডেইসেন্স। আর এই ট্যাপেটামের কাজটা আমি একটু ঢেকে দিয়েছি, আমি নিজেকে একটু ছোট করে নিই, তারপরে আমি আবার একটু বড় হয়ে যাব। আপাতত নিজেকে একটু ছোট করে নিচ্ছি, একটু আবার পরে বড় হয়ে যাব। তো কি করছে ট্যাপেটাম সেটা দেখি। ট্যাপেটাম কি করছে? ট্যাপেটাম কি হচ্ছে? ট্যাপেটামের সাইটোপ্লাজমটা ডেন্স হয়, এখানটায় লেখা আছে, যেটা দেখতে পারো, সেটা না জানলেও হবে, সেটা কোনো বড় ব্যাপার না। এই কি করছে? প্রোভাইড নারিশমেন্ট, সব থেকে বড় পয়েন্ট, সব থেকে বড় পয়েন্ট, নারিশমেন্ট প্রোভাইড করছে, নারিশমেন্ট প্রোভাইড করছে। অ্যান্ড ফর্ম এক্সাইন, কি তৈরি করছে? এক্সাইন তৈরি করছে। অ্যান্ড পোলেন কিট তৈরি করছে। পোলেন কিট আমরা পরে আসবো, পোলেন কিট নিয়ে এখন আমরা ভাববো না। তবে কি পোলেন কিট নিয়ে আমি আবারও পরে বলবো। ওকে, তো কি করছে? এক্সাইন তৈরি করছে, নারিশমেন্ট প্রোভাইড করছে। এই দুটোই এর মেইন কাজ, মেইন কাজ, মেইন কাজ, এই দুটোই এর মেইন কাজ। অনেক সময় কাজের থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় কাজের থেকে কোশ্চেন দিয়ে দেয়, তখন যাতে আমরা অ্যান্সার করতে পারি তার জন্য আমাদের কিন্তু এটা জেনে রাখা দরকার। নেম অ্যান্ড ফাংশন, লেয়ারের নাম আর তার ফাংশন, এই তিনটে লেয়ারের এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, এদের ফাংশন একই, প্রোটেকশন এবং ডেইসেন্স। ডেইসেন্স মানে কি? ওটা ফেটে যাবে, একটু বড়, ওটা ফেটে গিয়ে ওদেরকে বের, এই পোলেন গ্রেন গুলোকে বের করে দেবে। তো এই ফেটে যাওয়ার কাজটা এই তিনজন করে। আর ট্যাপেটাম কি করে? নারিশমেন্ট প্রোভাইড করে, খাবার দাবার প্রোভাইড করে, আর এক্সাইন তৈরি করে, এক্সাইন তৈরি করছে। এবার আমি আবার নিজেকে একটু বড় করে নিই, আবার একটু বড় করে নিই, চলো। ওকে, ফাইন দাদা, আবার দাদা বড় হয়ে গেছে, আবার দাদা বড় হয়ে গেছে। তো এবার যেটা বলছিলাম, এই ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল, এটা কি কি এটা একটু জানি। ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য। ভেজিটেটিভ সেল কি? লার্জ, বড়, আর জেনারেটিভ সেল হয়ে যাচ্ছে স্মল। ভেজিটেটিভ কি হচ্ছে? ফুড রিজার্ভ রাখছে, অ্যান্ড জেনারেটিভ সেল করছে সার্ভ অ্যাজ আ মেল গ্যামেট, এটাই মেইন মেল গ্যামেট হিসেবে কাজ করছে, যেটাকে আমি বললাম এই মেইনলি রিপ্রোডাকশনে অংশগ্রহণ করবে। ইনটাইনটা মাইক্রোস্পোর নিজে, একজন লিখেছে ইনসার, ইনটাইনটা কে মেক করছে? ইনটাইনটা মাইক্রোস্পোর নিজেই তৈরি করছে। বললাম আগে ইনটাইন, তুমি যখন যাও তোমাকে কি জামা কাপড়, স্কুল ড্রেসটা যে পরতে হবে, তুমি তো বাড়িতে নর্মাল ড্রেস থাকো, তোমাকে যে স্কুল ইউনিফর্মে আসতে হবে, সেটা কি তোমাকে মাকে বলে দিত? সেটা তো তুমি নিজেই করে নিতে। কিংবা রুটিন দেখে তোমার আজকে কি কি ক্লাস আছে সেই বুঝে ব্যাগে বইপত্র খাতা নেওয়া, সেটা কি তুমি তোমার মা করে দিত না? সেটাও তুমি হয়তো নিজে করে নিতে, সেটাও তুমি নিজে করে। এই দুটো কাজ কি নিজেই করে নেওয়া যায়, তাই মাইক্রোস্পোর এই কাজগুলো নিজেই করে নিচ্ছে। ওকে, এক্সাইনটা ওর খালি মা প্রোভাইড করে দিচ্ছে, সেটাকে ট্যাপেটাম, যে কিনা ওকে নারিশমেন্ট প্রোভাইড করছে। ওকে, এভাবে জিনিসগুলো ভাববে, তাহলে জিনিসগুলো খুব ইজি হচ্ছে। এই দেখো এখানটা এই মাইক্রোস্পোরটা দেখিয়েছে, মাইক্রোস্পোর পর এখানটা ডিভিশন হলো একটা আনইকুয়াল ডিভিশন, তাতে আমরা একটা বড় সেল পেলাম, যে বড় সেলটা হয়ে যাচ্ছে ভেজিটেটিভ সেল। এখানটায় দেখো এই মাঝখানে স্টেপস দুটো বাদ দাও, একবার এখান থেকে এইখানটায় দেখো ভেজিটেটিভ সেল আর ছোট্ট একটা জেনারেটিভ সেল তৈরি হলো। এখানটা আরেকটা জিনিস লেখা আছে, ভেজিটেটিভ সেল কি করে? হেল্পস ইন পোলেন টিউব ফরমেশন। সেটা আমরা এখন না, পলিনেশন যখন পড়বো তখন আমরা এটা দেখবো, আপাতত এটা আমরা দেখছি না। আমি অনেক কিছু লেখা আছে যেগুলো আমি বলছি এখন দেখতে হবে না, পরে দেখবো, সেগুলো আমরা পরেই ডিসকাস করবো, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কথা নেই, কারণ সেগুলো আমি পরে হয়তো আবার বলবো, বা পরে হয়তো সেই জিনিসগুলো আবার আসবে। তাহলে কি হয়ে যাচ্ছে দাদা? ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেল বড় হয়, জেনারেটিভ সেল ছোট হয়। ভেজিটেটিভ সেল ফুড রিজার্ভ করে রাখে, আর জেনারেটিভ সেল মেল গ্যামেট হিসেবে পারফর্ম করে। ওকে, তবে এক্সাইন ইনটাইনের একটা ছোট্ট গল্প। এক্সাইন হয় ডিসকন্টিনিউয়াস, মানে ডিসকন্টিনিউয়াস মানে কি? ওদের মাঝখানে একটা ফাঁকা রয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে, এই যে জার্ম পোরের জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছে, এই জায়গাটা ভালো করে দেখবে, জার্ম পোরের জায়গাটা ফাঁকা রয়ে গেছে, তাই ও ডিসকন্টিনিউয়াস, একটা জায়গায় ফাঁকা হয়ে গেছে। কিন্তু ইনটাইন চারিদিকে রয়েছে, চারিদিকে প্রত্যেকটা জায়গা জুড়ে আবৃত করে রয়েছে, তাই সেটা কি? কন্টিনিউয়াস। ওকে, এক্সাইন স্পোরোপোলিনিন দিয়ে তৈরি,
ইনটাইন, পেকটিন অ্যান্ড সেলুলোজ দিয়ে তৈরি। ওকে, ইনটাইন এক্সাইনের কাজ কি? প্রোটেকশন। অ্যান্ড ইনটাইনের কাজ পোলেন টিউব ডেভেলপমেন্ট। এক্সাইন কি? ইরেগুলার, মানে কি খাঁজ কাটা। আর ইনটাইন হলো কি? মসৃণ, তাই রেগুলার। এই যে প্রত্যেকটা এগুলোর মানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এই জিনিসগুলোর মানে বুঝতে হবে। তাই আমি প্রত্যেকটা কিন্তু বাংলায় বলছি। আমি তোমাকে বাংলা এই কারণে বলছি কারণ যাতে তুমি মানেগুলো বুঝতে পারো। আর এভাবেই যদি তুমি পড়াশোনাটা করো তুমি বেস্ট আউটপুট পাবে। কারণ তুমি দেখবে আমি কেন ইংলিশে পড়ি, এটার মেইন কারণটা হয়ে যাচ্ছে কি, তুমি ধরো এই আমাদের জেন পাসে কোশ্চেন পেয়েছো, কোশ্চেন কিভাবে থাকবে? উপরে ইংলিশ থাকবে, তার নিচে বাংলা থাকবে, উপরে ইংলিশ থাকবে, নিচে বাংলা থাকবে। এখন ধরো দুটো একটাই কোশ্চেনে আছে, কিন্তু ধরো কোনো একটা কোশ্চেন এরকম আছে যে ইংলিশটার মানে একটা দাঁড়াচ্ছে, বাংলাটার মানে একটা দাঁড়াচ্ছে, তুমি এখন কনফিউজ দাদা কোন হিসাবে অ্যান্সারটা করবো। তার তখন কিন্তু আমাদের যে রেগুলেশন আসে জেন পাসের বোর্ড থেকে, ওয়েবজি থেকে, যেটা কিনা আমাদের কন্ডাক্ট করা যায়, সে কি বলে? তারা বলে যে আমরা ইংলিশটাকেই গ্রহণ করব। তাই ইন এনি কেস ইংলিশটা পড়াটাই কিন্তু বেস্ট সলিউশন। ইংলিশে পড়া, ইংলিশে বোঝাটাই কিন্তু বেস্ট সলিউশন, কারণ সেটাই কিন্তু মেইন জিনিস। আর সেটা তোমাকে অনেকটা তাড়াতাড়ি করবে, কারণ তোমার এই জেন পাসে কাজটা কি, সময় বাঁচিয়ে তুমি ফিজিক্স, তুমি ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং বায়োলজিতে যত সময় বাঁচাতে পারবে, ততই বেশি সময় তুমি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে দিতে পারবে। আর তাহলে তুমি যদি বেশি অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে তুমি বেশি নাম্বার পাওয়ার চান্সেস রাখো। তাহলে তোমার চান্সেস অফ সিকিউরিং এ গুড নাম্বার অ্যান্ড এ গুড সিট ইন ভালো জায়গায়, সেটাও তুমি করতে পারবে। তাই সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য এবং ঠিক কোশ্চেনটা মার্ক করার জন্য কিন্তু ইংলিশটা জানাটা প্রয়োজন। আর কিন্তু যেহেতু আমরা সবাই ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে নই, আমরা অনেকে বাংলা মিডিয়াম, এমনকি আমি ক্লাস 12 অব্দি নিজেই বাংলা মিডিয়ামে পড়েছি, আমি জেলা স্কুলে পড়েছি। তাই আমরা জানি বাংলা মিডিয়ামে আমরা অনেক জিনিস এগুলো বুঝতে পারি না, তাই আমি বাংলায় সবকিছু তোমাদেরকে বলে দেবো। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। আমি আজকে তোমাদের টেলিগ্রামের আইডি দিয়ে দেবো, সেটাতেও কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। ওকে, ফাইন। এরপরে আমরা এই স্লাইডটা একটু দেখবো। এই স্লাইডটাতে কি বলছে, যখন সেই জায়গাটাকে স্পোরোজিনাস টিস্যু থাকছে, এই যে এই ছবিটাতে আমরা যদি আবার ফিরে যাই একটু, এই জায়গাটাকে আমরা অনেক কটা নামে ডাকছি। যদি সেখানটায় স্পোরোজিনাস টিস্যু থাকে, সেটা কি হয়ে যাচ্ছে? থিকা। সেটাকে আমরা তখন বলছি থিকা, যেটা আমরা বললাম কি ডাইথিকাস। এখন স্পোরোজিনাস টিস্যুতে কি থাকছে? স্পোরোজিনাস সেল থাকছে। সেই সেলগুলোই মাইক্রোস্পোর তৈরি করছে। যখন সেই জায়গাটায় মাইক্রোস্পোর তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে তখন আমরা থিকা বলবো না, সেটাকে আমরা কি বলবো? মাইক্রোস্পোরাঞ্জিয়া। অনেক সময় তুমি পাবে মাইক্রোস্পোরাঞ্জিয়া। তো মাইক্রোস্পোরাঞ্জিয়া মানেটা কি দাদা? যখন সেখানটায় মাইক্রোস্পোর থাকছে, সেটাকে আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়া বলছি। অ্যান্ড যখন সেটাকে আমরা পোলেন হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলছি পোলেন স্যাক বা পোলেন থাকার যে থলি, সেই জায়গাটাকে আমরা বলছি পোলেন স্যাক। তো এই মাইক্রোস্পোরই পরে পোলেনে কনভার্ট হচ্ছে, সেই জায়গাটাকে আমরা তখন পোলেন স্যাক বলছি। তো এটা ধরো এরকম, তুমি যখন একদম বাচ্চাদের স্কুলে পড়ছো, সেটাকে আমরা বলতাম কি কিন্ডার গার্ডেন। সেই কিন্ডার গার্ডেন থেকে তুমি হাই স্কুলে এলে, হাই স্কুল থেকে তুমি কলেজে এলে, এই যে ধাপগুলো, তুমি একটা ছোট ছিলে, সেখান থেকে আস্তে আস্তে বড় হলে, ডেভেলপমেন্ট করে, এটাই ধরো একটা সিকোয়েন্স বোঝানো হয়েছে। তো এইটা একটা বেসিক জায়গা। আর এরপরে এই যে ফেটে যাচ্ছে, এরপরে কি হয়, এই ইয়েটা আমাদের যেই স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম এই ছবিটাই, আবার আমি এই ছবিটাতেই রেফার করবো তোমাদেরকে। কোন ছবিটা দাদা? এই ছবিটাতে যখন এই বরাবর জায়গা থেকে ফেটে যাচ্ছে, এই বরাবর ফেটে যাচ্ছে, তখন জিনিসটা এরকম হয়ে যাচ্ছে এবং পোলেন গ্রেইন গুলো আমাদের বেরিয়ে আসছে। গল্পটা সবার ক্লিয়ার হয়েছে? এরপর আমরা কয়েকটা বেসিক জিনিস পড়বো, তারপরেই কিন্তু আমাদের এই মেল পার্টের গল্প শেষ হয়ে যাবে। কি দাদা? পোলেন প্রোডাক্ট। পোলেন দিয়ে আমরা কি প্রোডাক্ট পাই, পোলেন দিয়ে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা এবার একটু দেখবো। পোলেন দিয়ে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি। তবে আমি একবার দেখে নিই, আমাকে কি এটার জন্য একটু ছোট হতে হবে? হ্যাঁ, একটু দাদা ছোট হতে হবে, ভালোই ছোট হতে হবে, নাহলে দাদা বোঝা যাবে না। ওকে, এই যে চলো আমি একটু ছোট হয়ে গেলাম, আবার একটু পড়ে নিই, তারপরে আবার বড় হয়ে যাবে। একটু পড়ে নিই আমি, তারপরে আবার বড় হয়ে যাব। ঠিক আছে দাদা, চলো। তো পোলেন দিয়ে আমরা কি আমাদের প্রোডাক্ট বা আমাদের যেগুলো দরকার পড়ে, অবশ্য আমরা দরকার হয়তো পড়ে না, বাট যেই জিনিসগুলো আমরা পাই পোলেনের থেকে, পোলেনের মাধ্যমে, সেই জিনিসগুলো কি? পোলেন অ্যাজ এ ফুড সাপ্লিমেন্ট। পোলেন আমরা অনেক সময় খাবারের পরিপূরক হিসেবে ইউজ করি। সাপ্লিমেন্ট মানে কি? পরিপূরক, খাদ্যের পরিপূরক হিসেবে যখন আমরা ইউজ করি, সেটাকে আমরা বলছি পোলেন সাপ্লিমেন্ট। পোলেন গ্রেইনস possess abundant nutrients including protein, carbohydrates, এখানে একটা কমা আছে, protein, carbohydrate and unsaturated fat।
unsaturated fat. They are being used as food supplement in the form of tablet and syrup in western countries. তুমি দেখেছো কি কখনো পোলেন প্রোডাক্ট, পোলেন সাপ্লিমেন্ট তুমি দেখেছো? আমরা সাপ্লিমেন্ট কি দাদা এটারই মানে জানি না। ওকে, তো এটা আমাদের দেশে মেইনলি এই কালচারটা নেইও, ওয়েস্টার্ন কান্ট্রিজে যেমন ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি এইসব দেশগুলোতে কিনা কি হয়, এটা পোলেন পোলেন যে গ্রেইন এগুলোকে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা হয়, কারণ এদের মধ্যে পুষ্টি উপাদানটা খুবই বেশি, সেখানে বিভিন্ন প্রোটিনস, কার্বোহাইড্রেট, আনস্যাচুরেটেড ফ্যাট আছে। এন্ড এটা কি করে, এনহ্যান্সিং ভাইটাল বডি ফাংশনস, কমনলি ইউজড বাই অ্যাথলিটস। বিভিন্ন যারা খেলোয়াড় থাকে তারা নিজেদের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য, তারা নিজেদের ক্ষমতা এনহ্যান্স করার জন্য কি করে, এই পোলেন সাপ্লিমেন্ট নিয়ে থাকে। ওকে, এটাকে অনেকে ট্যাবলেট ফর্মেও থাকে, অনেক সময় সিরাপ ফর্মেও থাকে। ঠিক আছে, এবার হচ্ছে পোলেন ক্রিম। পোলেন অনেক সময় ক্রিম হিসেবে ইউজ করা হয়। তোমরা আজকাল অনেকেই জানো সানস্ক্রিন আমরা আজকাল অ্যাড দেখে দেখে ভরে গেছি। এই সানস্ক্রিন আমাকে ইউভি প্রোটেকশন দেয়, ওই সানস্ক্রিন লাইট, আমরা এগুলো অনেকেই দেখেছি অ্যাড, রোজ আমরা দেখি, মোবাইল খুললেই আমরা দেখি। তো তার জন্য এখানটা এটাই বলে যে পোলেন এজ এ ক্রিম হিসেবে ইউজ হয়। কেন? কারণ পোলেন গ্রেইন possesses unsaturated fat which protects pollen grains from UV ray. Therefore, যেহেতু পোলেন গ্রেইনে একটা আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যেটা কিনা পোলেন গ্রেইনকে ইউভি রে থেকে বাঁচায়, তার জন্য যদি আমরা ভাবলাম তো এখানে তো আনস্যাচুরেটেড ফ্যাট আছে, যদি এটাকে আমরা কোনোভাবে ক্রিম বানাই তাহলে সেই আনস্যাচুরেটেড ফ্যাটটা আমাদের স্কিনে আসবে, সেই স্কিনটা আমাদের সেই যে একটা লেয়ার সেটা আমাদের এই ইউভি রে থেকে বাঁচাবে, তাই therefore pollen grains are used in creams and other cosmetics for providing smoothness and protection to the skin. এই সূর্যের আলোক থেকে অনেক কিন্তু সানস্ক্রিন বানানো হয় পোলেন গ্রেন থেকে। আমরা দেখেছি না অ্যাডগুলো, আমরা দেখেছি তো কি, আমরা দেখেছি ইয়েস, আমরা কিন্তু এই অ্যাডগুলো প্রচুর দেখেছি যে দাদা কিসের অ্যাড, সানস্ক্রিনের অ্যাড। এখন আর নেই, এখন তো আমাদের শীতকাল চলে এসে পনস্ক্রিনের অ্যাড শুরু হয়ে যাবে, তবে আমরা গ্রীষ্মকালে এই জিনিসটা খুব ভালোভাবেই দেখতে পাই। ওকে, এটা আমাদের এটা জানা জিনিস। এবার আসছে আমরা পোলেন ভায়াবিলিটি। এটা দাদা একটা খুব ভায়াবিলিটি একটা খুব কঠিন শব্দ। পোলেনের ভায়াবিলিটি না বলে এটাকে আমরা যদি পোলেনের এক্সপায়ারি ডেট বলি তাহলে আমরা খুব ভালো বুঝবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবারের জিনিস, বিভিন্ন জিনিস কিনে থাকি, তো সেই জিনিসগুলোতে কি থাকে, একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে যে এতদিন অব্দি জিনিসটা ঠিকঠাক আছে। তো তেমনি প্রত্যেকটা পোলেনেরও একটা পার্টিকুলার টাইম আছে। ও যে পোলেন গ্রেন যে ফেটে, পোলেন এই যে ডেইসেন্স হলো, ফেটে বেরিয়ে গেল, এরপরে পোলেনটা কতদিন ঠিকঠাক থাকবে, কতদিন পর্যন্ত ও ঠিকঠাক থাকবে, সেই ভায়াবল ও কতদিন ভায়াবল মানে ও কতদিন কার্যকরী, সেই কার্যকরী কতদিন থাকবে সেটাকেই বলছে, সেটাই হচ্ছে পোলেনের এক্সপায়ারি ডেট কতদিন। এইভাবে আমরা এটাকে সহজ ভাষায় বুঝবো। তো দ্য পিরিয়ড ফর উইচ পোলেন গ্রেনস রিমেন ফাংশনাল ইজ কল্ড পোলেন ভায়াবিলিটি। এটাই আমি ভালো বাংলায় বললাম, এটাই আমরা একদম বাংলা ভাষায় বললাম, এটাই আমি একদম এত বাংলায় বললাম যে তোমরা আশা করি একটু বুঝো। চলো একটু বড় করে নিই, আমাকে পরে আবার হয়তো একটু ছোট করতে লাগতে পারে, তবে আপাতত আবার একটু বড় করে নিই। তো পোলেন কতদিন ও বেরিয়ে যাওয়ার পর কতদিন অবধি ফাংশনাল থাকছে সেটা আমরা কি বলছি, পোলেনের ভায়াবিলিটি বলছি। পোলেনের ভায়াবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার কিরকম আশেপাশে সেটার উপর ডিপেন্ড করে, বাতাসে আর্দ্রতা বা হিউমিডিটি কিরকম সেটার উপর ডিপেন্ড করে, আর জেনেটিক ভাবেও ডিপেন্ড করে। কোনো ক্ষেত্রে জেনেটিক্স যদি ভালো হয় তাহলে বেশি দিন ডিপেন্ড করছে, যদি কম জেনেটিক্স যদি খারাপ হয় তাহলে কম দিন থাকে, সেটা ডিপেন্ড করছে। ওকে, এটা কিন্তু ডিপেন্ড করছে। পোলেন গ্রেইনস অফ সাম সেরেস বলতে কি বুঝবে দাদা, গম এবং চাল, হুইট এবং রাইট। ওকে, গম এবং রাইস। এই গম এবং রাইসের ও একজন সুকন্যা লিখেছে বিগ লাইন, আর বিদুষী লিখেছে যে সুকন্যা কি করছিস, ও কি করছে, ও ডোরেমন। দেখো তুমি ডোরেমন, আমরা কার্টুন তো দেখি অনেকে, নাকি আমরা কার্টুনের কথা ভুলে গেছি বড় হয়ে গেছি। ও বলছে দাদা স্মল লাইট বিগ লাইট দিয়ে নিজেকে মাঝে মধ্যে বড় করছে, ছোট করছে, এটাই বলছে। ওকে, তো ঠিক আছে, যদি সেটাই মনে করো সেটাই হচ্ছে। চলো, তো পোলেন গ্রেইনস অফ সাম সেরেলস, কিছু সেরেল আছে যেমন হুইট এবং রাইস আছে, রিমেন ভায়াবল ফর 30 মিনিটস। শুধুমাত্র 30 মিনিটের জন্য ওরা ঠিকঠাক থাকে। উড়ে যাওয়া 30 মিনিটের মধ্যে যদি ওরা ফার্টিলাইজ করতে পারলো তো হলো, আদারওয়াইজ কিন্তু ওরা নষ্ট হয়ে যায়। 30 মিনিটের জন্য ওরা ঠিকঠাক থাকে। পোলেন গ্রেইন অফ মেম্বার্স, কাদের, রোজেসিয়ে, ফ্যাবিয়েসি, সোলানিসি, এগুলো ফ্যামিলি, ফ্লাওয়ারের বিভিন্ন ফ্যামিলি হয়। তোমাদের যেরকম ফ্যামিলি হয়, কি হয়, চক্রবর্তী, ব্যানার্জি, দাস, রয়, আর কে কে আছে আমাদের কমেন্ট বক্সে কে আছে, মোদক, মন্ডল, খাতুন,
আর কে আছে, আর কে আছে, দেওয়ান, মুর্মু, এই এত যে টাইটেল এরকম হয়, তো এগুলো কি আর একটা ফ্যামিলি। তেমনি ফ্লাওয়ারেরও ফ্যামিলি হয়, সেগুলো কি রোজেসি, ফ্যাবিয়েসি, সোলানিসি। তো এদেরও মধ্যে কি হয়, এদের যে পোলেন এগুলো সেভারেল মান্থস, কয়েক মাস ঠিকঠাক থাকে, কয়েক মাস পর্যন্ত ঠিকঠাক থাকে। আর পোলেনকে অনেক সময় আমরা ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমেও কিন্তু ঠিকঠাক ভাবে রাখতে পারি। ক্রায়ো প্রিজার্ভেশন আমরা শুনেছি, ক্রায়ো প্রিজার্ভেশন আমরা নাম শুনেছি, ক্রায়ো প্রিজার্ভেশন আমরা নাম শুনেছি, ক্রায়ো প্রিজার্ভেশন কি আমরা নাম শুনেছি? কত ডিগ্রি সেলসিয়াসে হয় কেউ আমাকে বলতে পারবে? ক্রায়ো প্রিজার্ভেশন কিসের মধ্যে হয় আর কত ডিগ্রি সেলসিয়াসে হয় ক্রায়ো প্রিজার্ভেশন? ক্রায়ো প্রিজার্ভেশন মানে কি, এটা অনেক ঠান্ডা, ক্রায়ো প্রিজার্ভেশন প্রচুর ঠান্ডা, মানে -196 ডিগ্রি সেলসিয়াসে, -190 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে পিডিএফ পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। এই পিডিএফ, এই যে লেখা যেগুলো আছে এগুলোই তুমি পিডিএফ ফর্মে পাবে, ক্লাসের থেকে শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে, ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে তুমি পিডিএফটা পাবে। -196 বাবু, এটা 46 না, এটা 9, এটা 96, এটা 46 নয় বাবু, এটা 96, -196 ডিগ্রি সেলসিয়াসে ইন লিকুইড নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন N2 তে, লিকুইড নাইট্রোজেনে আমরা কিন্তু এটাকে স্টোর করতে পারি। লিকুইড, সেটাকে আমরা ক্রায়ো প্রিজার্ভেশন বলি। যখন আমরা এত মাইনাসে এটাকে স্টোর করি তখন ওটা কিন্তু সাল ঠিকঠাক থাকে। ওকে, তাহলে কি বুঝলাম? পোলেন ভায়াবিলিটি মানে ওর এক্সপায়ার কতদিন অবধি ফাংশনাল থাকছে, কতদিন ওর এক্সপায়ারি ডেট বাংলায় বললে। তো পোলেন গ্রেইনস অফ সাম সিরিয়ালস মানে কি হুইট এবং রাইস, এগুলো 30 মিনিটস থাকছে। রোজেসি, ফ্যাবিয়েসি, সোলানিসি এদের কয়েক মাস পর্যন্ত থাকছে। আর পোলেনকে আমরা আরো ভায়াবল রাখতে পারি কিসের মাধ্যমে? ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে, ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে। এবার আসছি আমরা পোলেন অ্যালার্জি। অ্যালার্জি ইজ অ্যান এক্সাজারেটেড ইমিউন রেসপন্স। এটা তোমাদের সৌম্যদীপ স্যারই ভালো করে পড়াবে। কি, যখন আমাদের ইমিউন সিস্টেম বুঝতে পারে না কি করব, তখনও অ্যালার্জি করে দেয়, এটাই জাস্ট, এটা তোমাদের সৌম্যদীপ স্যার আরো ভালো করে বোঝাবে। ওকে, তো পোলেন গ্রেইনস অফ সাম প্লান্ট প্রডিউসেস সেভারাল অ্যালার্জিস অ্যান্ড রেসপিরেটরি ডিসঅর্ডার। রেসপিরেটরি ডিসঅর্ডার মানে কি রে? রেসপিরেটরি ডিসঅর্ডার মানে দাদা শ্বাস যে রেসপিরেটরি অর্গান যেগুলো আছে, যেগুলো কিনা আমাদের শ্বাসকার্যের সাথে জড়িত, তাদের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে এই যে পোলেন অ্যালার্জি। দেখো পোলেন অনেক সময় কি হয়, বাতাসে বয়ে বেড়ায়। তুমি ধরো শুকে নিলে হাঁচু হয় কিনা, অনেক সময় ধরো অনেক সময় আমরা দেখি অনেকের এরকম অ্যালার্জি আছে, পোলেন অ্যালার্জি আছে। যখন পোলেন তাদের মধ্যে চলে আসে তখন তারা খুব তাদের হাঁচি শেষ হয়। অনেক যেমন ডাস্টে অ্যালার্জি হয়, বিভিন্ন লোকের বিভিন্ন অ্যালার্জি হয়, তো বিভিন্ন রকমের লোকের বিভিন্ন অ্যালার্জি হয়। তো তেমনি অনেকের এই পোলেনের থেকেও কিন্তু অ্যালার্জি হয়। কেউ থাকলে হাত তুলতে পারো কমেন্ট বক্সে। পোলেন ইজ রিলিজড ইন পার্টিকুলার সিজন। পোলেন অ্যালার্জি সিজনাল ইন নেচার, একটা পার্টিকুলার সিজনে ওটা আসছে, তাই পোলেন অ্যালার্জি কি সিজনাল হয়। এই যে ইট ইজ অলসো হে ফিভার। পোলেনের থেকে যেই হাঁচি কাশি হয়, যেটাকে আমরা বলছি কি হে ফিভার, এটা আমরা সকলেই জানি। এটাকে স্টার মার্ক করে দেয়, এটা দিয়ে মাঝে মধ্যে একটা কিন্তু কোশ্চেন আসতেই পারে। দ্য কমন রেসপিরেটরি ডিসঅর্ডার আর অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস অ্যান্ড রাইনাইটিস। ইনফ্লামেশন অফ নোজ, নাক ফুলে গেছে, লাল হয়ে গেছে, নাক ফুলে গেছে, সারাদিন ক্লাস করছি আর খালি এরকম করে টেনে যাচ্ছি দাদা, এই হচ্ছে গল্প। তো এরকম হতেই পারে, তো সেটাই হচ্ছে রাইনাইটিস, নাকে ফুলে গেছে দাদা, এই হচ্ছে ঘটনা। তো এরকম হতে পারে, এটা পোলেনের থেকেও হয়। তো সাম কমন প্লান্টস কজিং পোলেন অ্যালার্জি। কিছু কমন প্লান্টস আছে যারা কিনা পোলেন অ্যালার্জি করে থাকে। সব থেকে তাদের মধ্যে নামজনক কে? পার্থেনিয়াম গ্রাস, তারপরে কি অ্যামারথাস, তারপরে কি সিনোপোডিয়াম, ক্যাস্টার অ্যান্ড সোরগাম। এরা আসে, এরা কিনা প্রচুর পরিমাণে পোলেন অ্যালার্জি করতে পারছে, এরা প্রচুর পরিমাণে পোলেন অ্যালার্জি করছে। তো এই ছিল আমাদের ওভারঅল অ্যাবাউট মেল পার্ট। একবার মেল পার্টটা আমরা রিভাইজ করে নিই তাহলে দাদা, একবার মেল পার্টটা রিভাইজ করে নিই একবার সুন্দর ছোট্ট করে আমরা একবার রিভাইজ করে নিই মেল পার্টটাকে। মেল পার্ট দাদা অ্যান্থার এবং ফিলামেন্টে তৈরি, ওভারঅল যেটাকে আমরা স্টেমেন বলছি। অ্যান্থার দুটো লোব দিয়ে তৈরি, বাইলবিউলার বলছি। এই দুটো লোবকে যখন মাঝখান থেকে কেটে দিচ্ছি আমরা চারটে থেকে পাচ্ছি, একটা লোবে দুটো থেকে, একটা বড় একটা ছোট। ওকে, এটা দুটো অংশ দিয়ে তৈরি, যেটা আমরা বললাম এটাই লেখা আছে এখানটায়। এটার পরে আমরা বুঝলাম যে যখন আমরা অ্যান্থারটাকে কাটছি, অ্যান্থারটা 4টে লেয়ার দিয়ে তৈরি। উপরের থেকে দেখলে আমরা দেখবো 4টে লেয়ার, এপিডার্মিস, এন্ডোথেশিয়াম, মিডল লেয়ার, ট্যাপেটাম, আর মাঝখানে আছে কানেকটিভ টিস্যু, যেটা দুটো লোবকে কানেক্ট করছে। ওকে, তো এবার আমরা এই মাঝখানে ট্যাপেটামের অংশ, যেখানটায় কিনা পোলেন গ্রেন তৈরি হচ্ছে বা মাইক্রোস্পোর যেখানে তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলবো মাইক্রোস্পোরোজেনেসিস। এর মাঝখানে কিন্তু আমরা মাইক্রোস্পোরোজেনেসিস পড়লাম। তার মানে কি মাইক্রোস্পোর কিভাবে তৈরি হচ্ছে। পরে আমাকে বলবে দাদা মাইক্রোস্পোরোজেনেসিস তো পড়াওনি, এটা হেডিং দিয়ে পড়েনি, এমন ভাবে পড়িয়েছি গল্পের মাধ্যমে, যাতে তুমি এমনি বুঝে যাও
ক্লিয়ার হয়েছে তো? তো এটা হয়ে যাচ্ছে কি আমাদের মাইক্রোস্পোর কিভাবে তৈরি হচ্ছে। এবার আমরা এখানটায় দেখবো 4টে লেয়ার দেখার পর কি কি দেখলাম। এই ট্যাপেটামের ভেতরে দাদা কে আছে? স্পোরোজিনাস টিস্যু। স্পোরোজিনাস টিস্যু থেকে যদি আমরা একটা সেল বের করি সেটাকে আমরা বলবো স্পোরোজিনাস সেল, অথবা মাইক্রোস্পোর মাদার সেল, অথবা পোলেন মাদার সেল, যেটাই বলি না কেন। এটা হচ্ছে 2n একটা স্ট্রাকচার। সেটাই মিওসিস হলো কি তৈরি হলো? মাইক্রোস্পোর টেট্রাড। মাইক্রোস্পোর টেট্রাডের বিভিন্ন আকার হয়, সেটা আমরা দেখলাম। ওকে, সেটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ইম্পর্টেন্ট আবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এই মাইক্রোস্পোর গুলো ক্যালোস থাকে, ক্যালোস দ্বারা একত্রিত থাকে, তারা ক্যালেজ এনজাইমের মাধ্যমে, যেটা কিনা ট্যাপেটাম রিলিজ করছে, সেটার মাধ্যমে 4জনে আলাদা হয়ে যায়। এই 4জনে এখন প্রত্যেকের একজনের আমরা গল্প দেখবো। প্রত্যেকে একজনের একবার আছে ট্যাপেটামের মাঝখানে। ট্যাপেটামের মাঝখানে আছে কি? মাইক্রোস্পোর। এগুলো কি? প্রত্যেকটা এক একটা মাইক্রোস্পোর, যেটা কি কার থেকে এসছে? স্পোরোজিনাস সেলের থেকে এসছে, উইথ দ্য হেল্প অফ মিওসিস সেল ডিভিশন। তো এবার এই ট্যাপেটাম আছে। তো এই মাইক্রোস্পোর প্রথমে নিজের চারিদিকে ইনটাইন, যেহেতু ভেতরের দিকে আছে ওটা ইনটাইন, ইন দিয়ে ভেতরে, ইনটাইন ভেতরের দিকে, যেটা সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি, ইনটাইন তৈরি করেছে। তারপরে ট্যাপেটাম ওর চারিদিকে একটা বাইরের লেয়ার তৈরি করেছে, এক্স। এক্স সাইন, এক্স কত অর্থ? মানে বাইরে। এক্স যেরকম তোমার মনের বাইরে এখন চলে গেছে, তেমনি এক্সটা এখন ওই মাইক্রোস্পোরের বাইরে, তার জন্য ওখানে এক্সাইন, যেহেতু বাইরের দিকে রয়েছে আউটার লেয়ার, তাই এক্সাইন। ওকে, তো এক্সাইন তৈরি করলো কে? ট্যাপেটাম তৈরি করলো। আর ইনটাইনটাকে ইনটাইন মাইক্রোস্পোর নিজে তৈরি করেছে। ওকে, এটার পরে দাদা কি হলো? একটা আনইকুয়াল ডিভিশন হলো, তাদের কি হলো? দুটো সেল তৈরি হলো, একটা ভেজিটেটিভ সেল, একটা জেনারেটিভ সেল। এই হচ্ছে গল্প, এটাই হচ্ছে পোলেন গ্রেন। এইভাবেই পোলেন গ্রেন তৈরি হয়ে গেল। তাহলে কি কয়েকটা স্লাইডের মধ্যে এই স্লাইড, এই স্লাইড, 4টা স্লাইডের মধ্যে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস বুঝে গেলাম। আর কিছু চাই? আর তো কিছুই চাই না দাদা। এবার আমরা লেয়ারের ফাংশন গুলো জেনে নিলাম, আমাদের ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেলের ব্যাপারে একটু জেনে নিলাম, এক্সাইন ইনটাইনের ব্যাপারে একটু পড়ে নিলাম, কখন থিকা বলবো, কখন মাইক্রোস্পোরাঞ্জিয়া বলবো, কখন পোলেন স্যাক বলবো, এটা বুঝে গেলাম। তারপরে যে ওরা ফেটে বেরিয়ে আসছে এটা পড়লাম। এটা পড়ার পর দাদা পোলেনকে যে আমরা সাপ্লিমেন্ট হিসাবে আমাদের বিদেশি অ্যাথলিটসরা নিচ্ছে সেটা জানতে পারলাম। আমরা পোলেনকে গালে সানস্ক্রিন হিসেবে ইউজ করছি এটা জানতে পারলাম। পোলেনের একটা এক্সপায়ারি ডেট আছে সেটা জানতে পারলাম। তারপর আমরা পোলেন দিয়েও যে অ্যালার্জি হয় সেটাও আমরা জেনে নিলাম। এত অব্দি কারো কোনো কনফিউশন? মেল পার্ট কিন্তু আমাদের ডান। কিন্তু তবে তুমি আমাকে বলো, এত অব্দি কি তোমার কোনো কনফিউশন রয়েছে? তাহলে বলে নাও। আমি 2 মিনিট দিচ্ছি কারো কোনো কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য, তারপরে কিন্তু আমরা আবার ফিমেল পার্টে চলে যাব। Does anybody have any questions? Then they can ask me. ওকে, চলো তোমরা জিজ্ঞাসা করো যদি তোমাদের কোনো এনি কোশ্চেন। অল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? বাবা রে, ক্রিস্টাল ক্লিয়ার কেউ বলে দিয়েছে, নো কনফিউশন। আচ্ছা, এখন রেসপিরেটরি ডিসঅর্ডার বলতে কি বলছে? তোমার শ্বাসযন্ত্রের বিভিন্ন ক্রিয়া হতে, বিভিন্ন রোগ হতে পারে রেসপিরেটরি ডিসঅর্ডার। তোমার পোলেন গুলো নাক দিয়ে এলো, সেটা তোমার রেসপিরেটরি অর্গান, নাকে দিয়েই তোমার রেসপিরেটরি অর্গান ব্রঙ্কিওলসে জমা হয়ে গেল, সেখানটা কি ইনফ্লামেশন তৈরি হবে। ওকে, তো সেখান থেকেই তোমার হয়তো শ্বাস নিতে কষ্ট হবে, কফ মিউকাস জমে যাবে, তো এই জিনিসগুলো হতে পারে। তো সেখান থেকে তোমার শ্বাস নিতে কষ্ট হতে পারে, অনেক সময় দেবে ডাক্তারের কাছে যায় মানুষে, এরকম হতে পারে। দিস আর রেসপিরেটরি ডিসঅর্ডার। এটা নিয়ে তুমি রেসপিরেশনে আরো ভালোভাবে পড়বে, সৌম্যদীপ স্যার এটা নিয়ে আরো ভালোভাবে তোমাকে পড়াবে, প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি জানবে। এবার এটা হয়ে গেল গল্প অফ মেল পার্ট। এবার আমরা আসছি ফিমেল পার্টে। অল ক্লিয়ার দাদা? অল ক্লিয়ার। এরপরও যদি তোমার কোশ্চেন থাকে তুমি বলতে পারো যে দাদা এবার তুমি এত কিছু বলে দিলে, মুখস্থ কিভাবে করবো? দাদা প্র্যাকটিস। এই জিনিসটাকে আবার পড়ো, আবার 2-3 বার পড়ো, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওগুলো খাতায় লেখো, যেগুলো ভুলে যাবে মনে হচ্ছে, যেগুলো জানতে আগে অনেকদিন ধরে জেনে আসো সেগুলো বলতে লাগবে। দাদা এনসিইআরটি বাংলা ভার্সনটা কি ভালো? হ্যাঁ, বাংলা ভার্সন দেখো, বাংলা ইংলিশে কিছু রাখা নেই, বাংলা ইংলিশ একই জিনিস, নাথিং মাচ, নাথিং ডিফারেন্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি ইংলিশে নিজেকে এখনই ধাতস্থ করে নাও, পরীক্ষার সময় গিয়ে তুমি খুব লাভবান হবে। সেটা তুমি নিজে আমাকে বলবে, আমি তোমাকে বলবো না। ওকে, বাকি তুমি তোমার সিনিয়রদের, যেটা মেন্টরশিপ সেশন আমরা দেবো, তুমি তোমার সিনিয়রদের থেকে জিজ্ঞাসা করে নেবে। এবার আমরা আসছি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হে ফিভার কিছু না, যখন পোলেনের মাধ্যমে তোমার এই হাঁচি কাশি, এই মাঝে মধ্যে জ্বরও চলে আসছে, এই যেগুলো হচ্ছে সেই জিনিসটাকে আমরা হে ফিভার বলছি।
নোট ছাড়া কি বুক ফলো করতে হবে? নোট ছাড়া তুমি শুধুমাত্র এনসিইআরটি ফলো করো, নোট ছাড়া শুধুমাত্র এনসিইআরটি ফলো করো, আর কিচ্ছু দরকার নেই। এনসিইআরটি আর যা প্র্যাকটিস সেটা আমরা তোমাকে করিয়ে দেবো, যা প্র্যাকটিস সেটা আমি তোমাকে করিয়ে দেবো, চিন্তা নেই। বায়োলজি নিয়ে তুমি কোনো টেনশন নিও না, বায়োলজি তুমি 22+ পেতে চলে গেছো শিওর। 25 তো আমি 25 এর মতন আমি পড়াবো, কিন্তু 22+ তুমি ইজিলি পেয়ে যাবে, সেটা তোমার কোনো ব্যাপারই হবে না। ওকে, বাকিটা তুমি কতটা নিজেকে এফোর্ট দিতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এবার আসছি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। The female reproductive part is called gynoecium and the unit of gynoecium is pistil and carpal। তার মানে কি, এই যে ফিমেল পার্ট, একটা ক্লাসকে আমি বলছি ক্লাস, তার মধ্যে এক একটা যে ইউনিট সেটা কি স্টুডেন্ট, সেটা কি স্টুডেন্ট। নোট এনাফ না দাদা, নোট এনাফ, তাও তাই বলে কি তুমি বই পড়বে না? তাই বলে বই তোমাকে পড়তে হবে, বই পড়ার অভ্যাসটা কিন্তু রাখা উচিত, বই পড়ার অভ্যাসটা রাখা উচিত। ওকে ওকে দাদা, ঠিক আছে, চল। তো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, তো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কিন্তু 3টে অংশ দ্বারা তৈরি। চলো এবার আমরা আবার কমেন্ট বক্সের থেকে আমরা আবার একটু কিসে ফোকাস করব, আবার পড়াটায় ফোকাস করব, কারণ আমাদের আর বেশিক্ষণ নেই, আমরা 20 মিনিটসের মধ্যেই কিন্তু ক্লাস থেকে র্যাপ আপ করবো। তাই এই 20 মিনিটসের মধ্যে আমরা যেটুকুন ফিমেল পার্ট করতে পারি করে নিই। চলো ওকে, আবার আমরা আমাদের ক্লাসে ফোকাস করি। তো এবার আসছি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফ্লাওয়ার, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তো এটা হচ্ছে এরকম দেখতে অনেকটা জিনিস, এই জিনিসটা 3টা অংশ দ্বারা নিয়ে তৈরি, 3টা অংশ। এই যে একটা প্রথমে দেখো একটা প্ল্যাটফর্ম আছে, এই যে একটা প্ল্যাটফর্ম আছে, এখানটায় এসে পোলেন ল্যান্ড করবে, ধরো এটা পোলেন, কি পোলেন এসে এখানটায় পড়বে। এই যে প্ল্যাটফর্মটা আছে, এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলি, এটাকে আমরা বলছি কি স্টিগমা, STIGMA, স্টিগমা। তারপরে যে লম্বা যে অংশটা আছে এটাকে আমরা বলছি কি দাদা স্টাইল, STYLE, স্টাইল। আর এই জিনিসটাকে এই নিচে সবার নিচে যে ফুলে থাকা অংশটা সেটাকে আমরা বলছি কি ওভারি, OVARY, ওভারি। এই যে এই 3টে স্টিগমা, স্টাইল, ওভারি, এই 3টেকে একত্রে আমরা কি বলি? এই 3টেকে একত্রে আমরা বলি পিস্টিল, PISTIL, অথবা স্ল্যাশ দিয়ে আমরা কার্পেলও বলতে পারি, কার্পেল, পিস্টিল অথবা কার্পেল। এই 3টে জিনিস নিয়ে আমাদের পিস্টিল অথবা কার্পেল তৈরি। ওকে, তো এবার প্রত্যেকের ব্যাপারে একটু লেখা রয়েছে। ইচ, এটা কাপল হয়ে গেছে, ধর কার্পেল ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। 3টে অংশ নিয়ে একটা কার্পেল গঠিত। কি কি? একটা আছে স্টিগমা, ইট ইজ দি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ফর পোলেন, ইট ইজ দি ল্যান্ডিং প্ল্যাটফর্ম, যেটা আমি বললাম। এটা কি? এটা হচ্ছে এটা ল্যান্ডিং প্ল্যাটফর্ম, যেখানটায় পোলেন এসে ল্যান্ড করছে, পোলেন এসে পড়ছে, তো সেটাকে আমরা বলছি কি স্টিগমা। তার নিচে ইট ইজ দি লং টিউব লাইক স্ট্রাকচার, এই ফিমেল যে পার্টে একটা লং টিউবের মতন অংশ, সেটাকে আমরা বলছি কি স্টাইল। তাহলে স্টিগমা, স্টাইল, এন্ড সব থেকে নিচে গিয়ে দ্য সোয়েলেন পার্ট, মানে ফুলে থাকা, সোয়েলেন কথার অর্থ ফুলে থাকা। তো এই নিচের যে ফুলে থাকা অংশ এটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি ওভারি। সোয়েলেন বলতে ফুলে থাকা অংশ, এই বলতে এই ফুলে ভাবলে তোমরা ফুল ভেবে নেবে, ফ্লাওয়ার ভেবে নেবে, তো এই জায়গাটা ফুলে থাকা অংশ। ওকে, তো 3টে হয়ে গেল। কি কি দাদা? আমাদের স্টিগমা যেখানে ল্যান্ড করছে পোলেন, তারপরে কি আছে স্টাইল যেটা কিনা লম্বা অংশটা, এবং ওভারি যেটা কিনা ফুলে থাকা অংশটা। ওকে, এবার আমরা সেই যে আমাদের পিস্টিল অথবা কার্পেল দেখতে পাচ্ছি, আমরা তো যে এই ফ্লাওয়ারটা যেটা আমরা ইনিশিয়ালি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এটা। এখানে তো আমরা একটাই পিস্টিল দেখতে পাচ্ছি, কিন্তু সবসময় কি একটাই থাকবে না? সবসময় কিন্তু একটা থাকবে না, এটা এরকম হতে পারে। অনেক সময় একটা আছে। আমি কি আবার নিচে একটু ছোট করে দেবো? হ্যাঁ দাদা, আবার তোমাকে একটু স্মল লাইট দিয়ে ছোট হয়ে যেতে হবে। চলো, ছোট হয়ে গেছি, কোনো ব্যাপার নয়। তো চলো এবার আমরা আসছি কি এরকম হতে পারে কি কি, যদি একটা থাকে, যদি আমার ফ্লাওয়ারে একটাই মাত্র পিস্টিল অথবা কার্পেল থাকে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো মোনোকার্পিলারি। আচ্ছা, এটা মন কার্পিলারি হয়ে আছে, এটাকে আমরা কি বলবো? মোনোকার্পিলারি। এখানটা ওটা উড়ে গেছে, MONO, ওটা উড়ে গেছে। মোনোকার্পিলারি, মোনো কথার অর্থ কি? ওয়ান। মোনো কথার অর্থ ওয়ান, তাই একটাই যেহেতু কার্পেল তাই মোনো। তারপরে আছে কি বাই কার্পিলারি, যেখানটায় দুটো আছে সেটাকে আমরা বলছি বাই, মানে টু, TWO2, বাই কার্পিলারি মানে দুটো। আর 3টে থাকলে আমরা বলছি সেটাকে ট্রাই কার্পিলারি। কি বলছি? ট্রাই
লারি তিনটে কার্পেল থাকলে সেটাকে আমরা বলছি ট্রাইকার্পিলারি আর বাইকার্পিলারি, এভাবে থাকছে। কিন্তু তুমি বলবে দাদা যদি তিনের বেশি থাকে, যদি তিনের বেশি থাকে, যদি 4 থাকে, যদি 5 থাকে, যদি 6 থাকে, থাকতে কি পারে না দাদা? আমি বলবো অবশ্যই থাকতে পারে। সেটা যদি থাকে, এটাই লিখে রেখেছি দেখো, এনিথিং মোর দ্যান দিস ইজ কল্ড পলিকার্পিলারি, পলিকার্পিলারি, পলিকার্পিলারি। তাহলে কি একটা থাকলে মনোকার্পিলারি, দুটো থাকলে বাইকার্পিলারি, তিনটে থাকলে ট্রাইকার্পিলারি, এবং 4, 5, 6, 7, 8, 9, 10 এনিথিং মোর দ্যান দ্যাট সেটা হয়ে যাচ্ছে কি পলিকার্পিলারি, পলিকার্পিলারি। এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমি একটা দারুণ ট্রিক, এরপরে যে স্লাইডটা আছে সেটা আমরা একটা দারুণ ট্রিক বুঝবো। তবে আমাকে এটুকুন বলো, এটুকুন বুঝতে পেরেছি? একদম বেসিক, এটা বেসিক টাইম ফার্স্ট জিজ্ঞাসা করে নিচ্ছি তুমি বুঝতে পেরেছি না। কি দিয়ে তৈরি? স্টিগমা, স্টাইল, ওভারি, স্টিগমা, স্টাইল, ওভারি, স্টিগমা, স্টাইল, ওভারি। স্টিগমা ল্যান্ডিং প্ল্যাটফর্ম, স্টাইল লম্বা টিউবের মতন অংশ, আর ওভারি হয়ে যাচ্ছে মোটা ফুলে থাকা অংশটা। এই যে কার্পেলারি, এটা অনেক ভাবে থাকতে পারে। একটা থাকলে মনোকার্পিলারি, দুটো থাকলে বাইকার্পিলারি, তিনটে থাকলে ট্রাইকার্পিলারি, আর তার থেকে বেশি হয়ে গেলে পলিকার্পিলারি। পলি মানে কি? অনেক। পলি মানে অনেক। এইভাবে আমার থাকতে পারে। এগুলো হয়ে যাচ্ছে মেইন গল্প। এবার আসছি আমার কার্পেল। একটা থাকলে তো কোনো ব্যাপার নয়। একটা থাকলে কি খারাহু আজ ভি হই কি দিল ফির বেকার। তোমরা যেরকম সবাই সিঙ্গেল, তো তেমনি কার্পেল যদি একা থাকে তাহলে ওর কোনো চাপ নেই, তাহলে ওর লাইফ পুরো বাল্লে মাস্ত, তাহলে ও মেন্টস জিন্দেগি কাটাচ্ছে। কিন্তু যদি বেশি থাকে তাহলে আরেকটা জিনিস আমাদের জেনে নিতে হয়। সেটা হচ্ছে যদি বেশি থাকে, যদি ধরো একাধিক আছে, তাহলে ওরা কি একসাথে আছে, একসাথে জুড়ে আছে, নাকি ফ্রি আছে, নাকি আলাদা আছে, এই জিনিসটা আমাদের জানতে। যখন একাধিক কার্পেল থাকে, ভালো করে বুঝবে, যখন একাধিক কার্পেল আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটে আছে, যতই আছে না কেন, যখন একাধিক আছে তখন মাঝে মধ্যে আমি দেখো আমি আগেই কি বললাম, তুমি আমাকে দাদা বলবে, স্যান, তো তাদের কি হবে? ভাই বোনের সম্পর্ক। তাহলে কি হবে? আমরা পড়াশোনাটা ভালো করে বুঝতে পারবো, একা মজাও করতে পারবো একসাথে, আর মজা করতে আমরা পড়াশোনাটা আমাদের ভালো করে হবে। তা মাঝে মধ্যে এরকম জোকস ক্লাসের মাঝখানে চলতেই থাকবে, সেটা আলাদা ব্যাপার। তো কি বললাম, যে যখনই আমাদের একাধিক কার্পেল হয়েছে, মোর দ্যান ওয়ান হচ্ছে, তখন দুটো ঘটনা হতে পারে। হয় কার্পেল গুলো ফিউজ, একত্রিত মিশে আছে, আর নয়তো তারা আলাদা ভাবে আছে। হয় তারা ফিউজ, নয়তো তারা আলাদা ভাবে আছে। যদি তারা ফিউজড হয়ে যায়, যদি তারা ফিউজড হয়ে যায়, সেটাকে বলবো আমরা সিন কার্পাস। কি বলছি দাদা? সিন কার্পাস যখন জুড়ে আছে, ফিউজড, তাই আমি যখন নিচের দিকে রেখেছি ফিউজ। আর যদি ফ্রি হয় সেটাকে আমরা বলবো অ্যাপোকার্পাস। দাদা এগুলো কি এভাবে আসবে না? এগুলোর মাঝে মধ্যে এক্সাম্পল দিয়ে দিতে পারে। এক্সাম্পলে যেটা আমরা মনে রাখবো ইজি, সেটা হয়ে যাচ্ছে কি প্যাপাভার। সিন কার্পাসে আমরা মনে রাখবো প্যাপাভার, আর আমরা অ্যাপোকার্পাসে আমরা ফ্রিতে মনে রাখবো। ফ্রিতে কি মনে রাখবো? এনি আইডিয়া তোমাদের? মাইকেলিয়া, মাইশেলিয়া, যেটাই তোমরা বলো গিয়া। অনেকে মাইকেলিয়া বলে, অনেকে মাইশেলিয়া বলে, মানে আমি যা জানি এটা উচ্চারণ অ্যাকচুয়ালি মাইশেলিয়া। ওকে, মাইশেলিয়া। তবে এটা কি তোমার একবারে যে আমি বললাম মনে থাকবে? দাদা এটা একটু মনে রাখা কঠিন, পরীক্ষা তো আর কালকে নেই দাদা, পরীক্ষা আসতে এখনো আমাদের অনেক দেরি আছে। তো তবে দাদা আমি এতদিন এই জিনিসটাকে মনে কি করে রাখবো? তুমি আমাকে একটা ট্রিক দেবে বললে এখনই। দাদা তুমি একটু আগে বললে নেক্সট স্লাইডে একটা ট্রিক দেখি। পাপা কথার অর্থ মানে কি? বাবারা কি করে? বাবারা চায় একটা পরিবার যাতে সবসময় একত্রিত থাকে, সবার যাতে কারোর যাতে কোনো অসুবিধা না হয়। আমরা হয়তো সেটা ফিল করি না, কিন্তু আমাদের বাবারা আমাদের যেভাবে প্রোটেক্ট করে, সবাইকে একত্রিত রাখার চেষ্টা করে। তো সেই জন্য যেহেতু ফিউজ, তাই পাপা থেকে মনে রাখবে ফিউজ একসাথে রাখা, এটাই হচ্ছে সিন কার্পাস। তো পাপা কি করছে? ফিউজ, সিন কার্পাসের এক্সাম্পল। পাপা যেহেতু একত্রিত রাখার চেষ্টা করছে, সেটা ফিউজ একত্রিত রাখার, সেটাই হচ্ছে সিন কার্পাস ফিউজ মনে রাখবে। আর তাহলেই প্যাপাভার এটা মাথায় চলে আসবে, মাথায় চলে আসবে। এবার আমরা আসবো মাইকেলের গল্পে। মাইকেলের বাড়ি ইউএসএ তে। ও এখন ডাইভোর্সড। মাইকেল এখন একা থাকতে ভালোবাসে। মাইকেল একসময় বিবাহিত ছিল, বাট এখন ও একা থাকে, ও একা থাকতে ভালোবাসে, ও নিজেকে ফ্রি থাকতে ভালোবাসে। তো মাইকেল যেহেতু বিদেশি, মানে ও ইউএসএ তে বাড়ি, ও এখন ডাইভোর্স, তাই ও ফ্রি থাকতে ভালোবাসে। এইভাবে মনে রাখবে। তাহলে কি হবে? তাহলে এই ফ্রি থেকে আমরা মাইসিলিয়া ভেবে ফেলবো, আর মাইসিলিয়া মানে অ্যাপোকার্পাস। তো এইভাবে যদি আমরা এক্সাম্পল গুলো মাথায় রাখতে পারি, তাহলে জিনিসগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, আর ইজিলি আমরা ডটস গুলোকে
কানেক্ট করতে পারবো, ডটস গুলোকে কানেক্ট করতে পারবো, কানেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা ভালো লেগেছে? এটা বললে মনে থাকবে তো? এবার মনে থাকবে? এবার মনে থাকবে এভাবে, নাকি দাদা আরো কিছু চাই? দাদা এর থেকে বেশি তো আর কিছু পাচ্ছি না। মনে থাকবে কি, নাকি দাদা মনে থাকবে না? দাদা মনে তো থাকবে না, তবে মনে থাকবে না আমি নো, বাট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, কমেন্ট বক্সে আমার চোখ রয়েছে, কি কি বলছে, দারুণ এক্সাম্পল, আচ্ছা আচ্ছা ফাইন ফাইন। তবে মনে থাকতে গেলে কি করতে হবে দাদা, আমরা এগুলো ইজিলি আমরা ভুলে যাব। আজকে বলছি, কালকে হয়তো মনে থাকবে, পরশু ভুলে যাবো। দাদা আবার পড়তে হবে, আমরা পড়বো তো। দাদা দারুণ লাগছে, ভালো লাগছে, হ্যাঁ অবশ্যই, কিন্তু এগুলো কিন্তু আমাদের মনে রাখার জন্য প্র্যাকটিসে রাখতে হবে, তাই প্র্যাকটিস করবো। এবার আমরা আসছি এই ছবিটায়। এই ছবিটা আমাকে, এই যে আমি এবার তোমাদেরকে জিজ্ঞাসা করবো, কমেন্ট বক্সে আমার চোখ রয়েছে, বলো এই পার্টটাকে আমি কি বলছি? এই যে এই পার্টটা, উপরে যে পার্টটা, এটাকে আমরা কি বলছি? থাকবে দাদা, চলো বলো এই পার্টটা। মনে থাকবেটা বড় ব্যাপার না, আমরা যদি প্র্যাকটিস করি সেটা বড় ব্যাপার, প্র্যাকটিস করলেই মনে থাকবে, প্র্যাকটিস করলেই মনে থাকবে। তো উপরের যে পার্টটা, এই পার্টটাকে আমি কি বলছি বলো তো? এই পার্টটাকে আমি কি বলছি? এই পার্টটাকে আমি কি বলছি? এই পার্টটাকে আমি বলছি দাদা স্টিগমা, সবার উপরে কি? STIGMA। আজকে হয়তো অনেকের একটু অসুবিধা হবে, দাদা আমরা তো এগুলো বাংলাটা পড়ে এসেছি, গর্ভমুণ্ড গর্ভদণ্ড এভাবে পড়ে এসেছি, কিন্তু দাদা আজকে তুমি এভাবে বলছো, আজকে অনেকের একটু একটু অসুবিধা হবে। অনেকে দেখলাম আমি স্টাইল লিখছে, বাট দ্যাটস টোটালি ফাইন। শুরুর দিন ভুল হলে কোনো ব্যাপার না, আর তুমি ক্লাসে ভুল করবে এটাই জেনে রাখো। ক্লাসে যত ইচ্ছা ভুল করো, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দেবো, বাট পরীক্ষার হলে যাতে এই ভুলগুলো আবার না হয় সেটাই আমরা চেষ্টা করব। তো এটা হয়ে গেল কি আমাদের স্টিগমা। তারপরে এই যে লম্বা যে অংশটা, সেটা কি? সেটা হয়ে যাচ্ছে দাদা আমাদের স্টাইল, STYLE। তো স্টিগমা, স্টাইল, এবং সবার নিচে এই যে এই অংশটা, এই যে এটা অথবা এটা, এই জায়গাটা হচ্ছে ওভারি, OVARY, ওভারি। আর ওভারির ভেতর কে আছে? ওভারির ভেতর এই গ্রিন কালারে যেটা দেখিয়েছি, সেটা যাচ্ছে কি? ওভিউল, 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 ওভিউল। ওভারির ভিতরে ওভিউল আছে, সেটা অনেক কটা এভাবেও থাকতে পারে, আবার সেটা এভাবেও থাকতে পারে। ওকে, ওভিউল এরকম এরকম একটা ওভিউলও থাকতে পারে, এরকম অনেক কটা ওভিউলও থাকতে পারে। ওকে, এরকম অনেক কটা ওভিউলও থাকতে পারে। ওকে, এটা হচ্ছে ডিপেন্ড করছে, যদি অনেক কটা ওভিউল থাকে সেখানে অনেক কটা ওভিউল আছে, আর যদি একটা আছে একটাই। ওকে, এটা এরকম কটা, এরকম অনেক কটা ওভিউল থাকছে কোথায়? এটা থাকছে কোথায়? পাপায়া বা পেঁপে। এটা হয়ে যাচ্ছে কি? এটা যখন একটা মনোভিউলার কোথায় থাকছে? আমরা রাইস, ভাত খাই, প্লাস কি? ম্যাঙ্গো। দাদা কার কার ম্যাঙ্গো ফেভারিট? কার কার ম্যাঙ্গো ফেভারিট সবাই বলো। তো এই হয়ে যাচ্ছে মেইন গল্প, এই হয়ে যাচ্ছে মেইন গল্প। তো এবার আমরা প্রত্যেকটা ওভিউলকে একটু করে দেখি, প্রত্যেকটা ওভিউলের পার্টগুলোকে আমরা ভালোভাবে দেখি। আর কতক্ষণ আছে? আর আমাদের কাছে 8 মিনিটস আছে। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা না, এরপরে আমাদেরকে এই জায়গাটা একটা মেইন একটা পার্ট রয়েছে, এখানে আমাদের অনেক কয়টা পার্ট জানতে লাগবে, নামগুলো এগুলো নয়, আমরা আজকে করছি না। ওভিউল অব্দি থাক, ওভিউল অব্দি আমরা দেখে নিলাম। ওভিউল অব্দি এখানটায় আমাদের কি করতে হবে? এখানে বিভিন্ন যে এগুলোকে আমরা ইন্টেগুমেন্টস বলছি, ইন্টেগুমেন্টস কোনটা, মাইক্রোপাইলার কোনটা, চালাজাল কোনটা, প্লাসেন্টা কোনটা, ফিউনিকল কোনটা, এটা একটা লং পার্ট। আর এটা ধরো আমি আজকে বললাম, পরে তুমি ভুলে গেলে, সেটা হবে না, সেটা বললে হবে না। এখান থেকে একটা ডেভেলপমেন্ট, এখান থেকে আমার মেগাস্পোরোজেনেসিস শুরু হবে, এখান থেকে আমার মেগাস্পোরোজেনেসিস শুরু হবে। তাই যেহেতু আমার এখান থেকে মেগাস্পোরোজেনেসিস শুরু হবে, তাই আমি আজকে এই জায়গাটা বলছি না, এই জায়গাটা আমি আজকে বলছি না। আজকে আমি মেইনলি অল্পের মধ্যে এইটুকুনি ছেড়ে দিচ্ছি তোমাদেরকে, যে দাদা কি এটাই, এই জায়গাটা আমরা ছেড়ে দিচ্ছি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? এটা আমরা ঠিক নেক্সট ক্লাসে দেখবো। সবার ঠিক আছে তো? সবাই বুঝতে পেরেছো? আমার আমার সবার ম্যাঙ্গো, আমারও ম্যাঙ্গো ফেভারিট। তবে এইটুকুন সবাই বুঝতে পেরেছো তো? আমরা মেল পার্ট দেখলাম, মেল পার্টের পর ফিমেল পার্টটা স্টার্ট করে নিয়েছি, মেল ফিমেল পার্টের পার্টগুলোর নাম জেনেছি, পার্টগুলোর নাম জেনে যদি একটা পার্পল থাকে, দুটো পার্পল থাকে, বা একাধিক থাকে, সেক্ষেত্রে কি নাম বলবো? ফিউজড আর সিনকার্পাস অ্যাপোকার্পাসের গল্প আমরা জেনে ফেলেছি। আর ওভিউল যে একটাও থাকতে পারে এবং অনেক কটাও থাকতে পারে, একটা ইয়েতে, একটা ওভারিতে, একটা ওভারিতে অনেক কটা ওভিউলও থাকতে পারে, আবার একটা ওভিউলও থাকতে পারে, তো এটা আমরা জেনে নিয়েছি।
ওকে, এটা আমরা জেনে নিয়েছি। তো আজকের মতন এতটাই থাকবে, নেক্সট ক্লাসে আমরা মেগাস্পোরোজেনেসিস থেকে স্টার্ট করব। সেখানটা আমরা কিভাবে মেগাস্পোর ডেভেলপ করছি সেখানটা থেকে, এখানে দেখো অনেক ছবি আছে, এই ছবিগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু খুব ভালোভাবে ডিসকাস করব। সেখান থেকে কিভাবে মেগাস্পোর তৈরি হচ্ছে সেই জিনিসগুলো দেখবো। আজকে আমরা এখানটাতেই দি এন্ড লিখছি, দি এন্ড। তবে ফার্স্ট ক্লাস সবার কিরকম লাগলো একটু জানাবে। সবার ফার্স্ট ক্লাস পিডিএফটা নেক্সট দিন আপলোড হলে হবে দাদা? না না, 5 মিনিটের মধ্যে আপলোড হবে। তুমি এই ক্লাসটা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে পিডিএফ তুমি 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর এটা হয়ে যাচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের কিউআর কোড। তুমি এটা দিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। খুব ভালো লেগেছে, ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ আমাকে না, তোমাদেরকে থ্যাংক ইউ। তো এই আজকালকার যুগে আমাদের কাছে কি আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, এত কিছু থাকা সত্ত্বেও যে তোমরা সকাল সকাল উঠে ক্লাস করছো, এটা থ্যাংক ইউটা আমার তোমাদেরকে দেওয়া উচিত, আমাকেই থ্যাংক ইউ বলছো। আমি তো এটা কাজ আমার, এটা তো আমার দায়িত্ব। কিন্তু তোমরা যে এই কাজটা করছো, যে এই জিনিসটা, এটা তো আমরা আজকে না স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে বলবো তুমি এটা বজায় রাখো। আস্তে আস্তে তোমার আজকে ফার্স্ট ক্লাস ছিল, আস্তে আস্তে সবার সাথে পরিচয় বাড়বে। ওকে, সবাই কমেন্ট বক্সে থেকো। এই বছর শুরু করলে এটা মনে যখন রাখছো, এটা দিয়ে এত ভালো স্টার্ট যখন করেছো, শেষটা ভালো করতে চাও। ওকে দাদা, এনসিআরটি বেঙ্গলিটা নেবো না ইংলিশটাই নেবো? কোনটা নেবো? ইংলিশটা আমি প্রেফার করবো, ইংলিশটা। তবে তোমার যদি খুব অসুবিধা হয় আমি আবারও লিখে দিচ্ছি, যেহেতু ফার্স্ট ক্লাস এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি, দি এন্ড তো এখানটায় লিখে দিয়েছি, দি এন্ডটাকে একটু সরিয়ে দিচ্ছি। তোমাদের আমার নাম যারা এখনো জানো না, সেটা হচ্ছে কি সম্ভিক দা। তোমাদের কাছে আমি সম্ভিক দা। আমি তোমাদেরকে বায়োলজি পড়াবো, বায়োলজি বটনি পার্ট, BOTANY বটনি পার্টটা পড়াবো। অ্যান্ড আমার মেইনলি প্রেফারেন্স থাকবে, তুমি যদি আমার ক্লাস নোটস যেটা আছে এটাকেই তুমি যদি নিজের মতন করে বানাতে পারো বানাও, নাহলে ক্লাস নোটস থেকেই তুমি করো। নোটস প্লাস NCERT ফলো করো। NCERT ইংলিশ আমার প্রেফারেবল হবে, তবে তুমি যদি চাও বাংলাটাও প্রেফার করতে পারো, সেটা তোমার ইচ্ছায়। কিন্তু আমি প্রেফার করবো ইংলিশটা নাও, কারণ তুমি সময়ের সাথে সাথে ডেভেলপ করে যাবে, সেটা আমি নিশ্চিত। আর তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের শেষে, আজকে ধরো এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস হবে, এটার যখন আমাদের শেষ হবে, শেষের চ্যাপ্টারে আমরা কিন্তু কি করবো, প্র্যাকটিস করবো প্লাস আমি ডিপিপিস দেবো। লাস্ট ক্লাসে আমি কিছু ডিপিপিস দিয়ে দেবো, সেই ডিপিপিস তোমাদেরকে সলভ করার জন্য আমি বলবো। ওকে, সেই ডিপিপিস তোমরা সলভ করবে। কোনো অসুবিধা হলে এই যে টেলিগ্রাম গ্রুপ, এখানটায় জানাবে। এখানে তোমাদের সিনিয়র্সরা আছে, তোমাদের বন্ধু বান্ধব আছে, সবাই কিরকম হয়, ধরো তোমার একটা কোশ্চেন আছে, তুমি দিয়েছো, দাদা এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, আমি বলার আগে অন্য স্টুডেন্টরা দিয়ে দেয়। ওকে, তো এই জন্য এখানে একটা খুব সুন্দর একটা কমিউনিটি আছে, তুমি এখানটায় জয়েন করো। এখানে কিন্তু তুমি হেল্প পাবে, সিনিয়রসদের থেকে বলো, তোমার বন্ধু বান্ধবদের থেকে বলো, সবাই হেল্প করবে। তো এই হয়ে যাচ্ছে আজকের গল্প। আজকে কিনতে হবে, হ্যাঁ কিনে নাও, এনসিআরটি কিনে নাও, এনসিআরটি পড়বে, এনসিআরটি আমি সবাইকে পড়তে সাজেস্ট করবো, এনসিআরটি সবাই পড়বে। ওকে, তাহলে আজকে এতটাই থাক স্টুডেন্টস, আজকে আর আমরা বেশি আগাচ্ছি না। সবার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, এখানে লাইক করার তো শেষ ব্যাপার নেই। ওকে, এটা তো আর ইউটিউব না, আমি ভুলে গেছিলাম, এখনই বলতে চাইছিলাম লাইক করো। তবে আজকের মতন তাহলে এতটাই থাক। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস কিন্তু তোমাদের কালকে সকালে আছে, নেক্সট ক্লাস কালকে সকালে। তো কালকে সকালে 7:30টার সময় তোমরা এইভাবেই চলে এসো। কালকে সকালে দেখা হচ্ছে আবার আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস এর পার্ট 2 নিয়ে। তো আজকের মতো এতটাই স্টুডেন্টস, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।